হ্যালো ভিউয়ার্স, মনির ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আদনান সাহেব প্রেস কনফারেন্সের রুমে স্টেজের উপরে দাঁড়িয়ে আছে। আজকে রাষ্ট্রপতি নিজেই এসেছে আদনান সাহেবের থেকে নিলয়ের গল্প শুনতে। আদনান সাহেব মাইক্রোফোনের কাছে গেল, সামনে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলা শুরু করলো। নিলয়কে নীলা তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। নিলয় একাই যায় নীলার বার্থডে পার্টিতে। নিলয় দরজা খুলে ভিতরে যখনই প্রবেশ করবে, দরজার কাছে থাকা লোকগুলো নিলয়কে চেক করে পিস্তল খুঁজে পায়। সেটা ওরা রেখে দিয়ে নিলয়কে ভিতরে পাঠায়। নিলয়ের চারিপাশে দেখতে থাকে। লাউড স্পিকারে গান বাজ। নিলয় মিউজিকের সাথে ডান্স শুরু করে দেয়। উপস্থিত থাকা সব লোকজনই নিলয়ের এমন আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। যদিও তারা নিলয়কে চেনে না, তবুও অপরিচিত হয়ে সে এমনভাবে ডান্স করবে, সবাই কেমন হাস্যকর দৃষ্টিতে তাকালো। নাচের এক পর্যায়ে একটা গুলি চালানোর শব্দ হয়, মিউজিক থেমে যায়। নিলয় গিয়ে হাই লেভেলের বিয়ারের বোতল হাতে নিয়ে ছিপি খুলে মুখে ঢালতে থাকে। নিলয়ের বাবা জলিল অনেকগুলো ছেলে নিয়ে হেঁটে আসে। নিলয়ের পাশে এসে দাঁড়ালো জলিল। নিলয়কে বিয়ার খেতে দেখে জলিল বলে, ও তুই তাহলে সে যে আমার মেয়েকে ভালোবাসি বলেছিল? আবির ঘাড় কাত করে মাতাল হয়ে জলিল আর নীলার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে আগুন খুঁজতে থাকে, কিন্তু নিলয়ের পকেটে লাইটার নেই। জলিলকে বলল, লাইটার প্লিজ। ও নীলা আপনার মেয়ে? কিন্তু আমি তো তাকে শুধু ভালোবাসি বলিনি, বিয়ের অফারও করেছিলাম, তাই না জানো? ও সরি, হ্যাপি বার্থডে জানো। নিলয়ের কথা শুনে কয়েকটা ছেলে এগিয়ে আসে নিলয়কে মারতে, কিন্তু নীলা থামিয়ে দেয়। নিলয়ের সামনে এসে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে নীলা বলে, তোকে এখানে ইনভাইট করেছি আমাকে উইশ করার জন্য না, তোকে এখানে ডেকেছি এতগুলো লোক আর আমার আব্বুর সামনে যদি আমাকে একবার ছুঁয়ে দিতে পারিস তবে আমি তোকে ভালোবাসবো। নে আমাকে ছুঁয়ে দেখা। নিলয় নীলার দিকে এগোতে থাকে। একটা ছেলে হকি স্টিক দিয়ে নিলয়ের পিঠে জোরে একটা বাড়ি দেয়। লাঠিটা ভেঙে চুরে চারিদিকে ছিটিয়ে যায়। নিলয় জোরে বলে, নট এ ব্যাড টাই, বাট ইট ইজ নর্মাল, ট্রাই অ্যাগেন। নিলয় কথাটা বলে নীলার সামনে চলে আসে। তখনই পাশে থাকা একটা ছেলে বলে ওঠে, আব্বে ভিত্তু, সাহস থাকলে তো ছুঁয়ে দেখ। সাহস নেই? তাহলে ভালোবাসতে আইসিস কেন? আরো একটা ছেলে বলে, যা তোকে ছেড়ে দিলাম, তবে মোড়ে দোকানে একটা সুদি দোকান আছে, যাওয়ার সময় আমার নাম করে কয়েকটা সুদি নিয়ে নিস, পরে বাড়ি যাবি। নিলয় কাউকে কিছু বলে না, সে পার্টি থেকে বেরিয়ে গেল। সবাই নিলয়কে নিয়ে হাসাহাসি করছে। নিলয়ের গালে তখনও সিগারেট। নিলয় বাইরে গিয়ে সিগারেটটা জ্বালানোর জন্য ম্যাচ নিয়ে আছে। এরপর পাশে থাকা পেট্রোল পাম্প থেকে পেট্রোলের নলটা নিয়ে পার্টি রুমে প্রবেশ করে। দরজা আটকে দিয়ে তালা লাগিয়ে দেয় নিলয়। চাবিটা নিজের পকেটে রাখে। নলটা হাতে নিয়ে এগিয়ে আসে। কিছুটা ভিতরে প্রবেশ করে নলটার হাতল চালু করে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রথমে যে ছেলেটা কথা বলেছিল সে মাটিতে হাত দিয়ে বলে জলিলকে, বস এ তো পেটে টাল। নিলয় সুইচ অফ করে দিয়ে পকেট থেকে সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ বের করে। ম্যাচ ঘষে আগুন জ্বালিয়ে সিগারেট জ্বালায়। আগুন জ্বালানো ম্যাচটার কাঠিটা নিচে ফেলতে যাবে, তখনই সবাই চিৎকার করে উঠে নিলয়কে বারণ করে। নিলয় কাঠিতে আগুনটা নিভিয়ে দেয়। সিগারেটে টান দিয়ে হাসতে হাসতে বলে, अपन से नीला को चुम्मा करने से मन करता है, उसे हाथ से सोने के लिए नहीं है। কথাটা শুনে একটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে মারার জন্য। নিলয় ম্যাচের কাঠি বের করে আগুন জ্বালাতে যাবে, তখনই সবাই ছেলেটাকে গিয়ে আটকায়। নিলয় বলে, আমার পকেটে থাকা চাবিটা যে নিতে পারবে সে এখান থেকে বেঁচে ফিরবে। আর কে যেন বলছিলি চুরির দোকানদার? আচ্ছা সেটা কোন দিকে? ভাই
দুলাভাই বল। দুলা ভাই, আমি তো মজা করছিলাম। শালা দুলাভাইয়ের মধ্যে মজা চলে। কে তুই? হ্যাঁ নিলয়, তোকে এখানে আনা হয়েছে কি জন্য, আর তুই কী সব করছিস? সবাই পিছনে তাকায়। জলিলরা যে দরজা দিয়ে এসেছিল সেখানে দুইজন লোক আসলো। নিলয় ওদের দিকে তাকায়। সোহেল আর রোহান আসলো। সোহেল বলে, এখানে আমরা 4 জন ছাড়া যেন কেউ না থাকে, এখনই ঘর খালি করো সবাই। নিলয় পকেট থেকে চাবি বের করে দেয়। নিলয়কে রোহান বলে, তোকে যে জন্য আনা হয়েছে সেটা কেন করছিস না? প্ল্যান কি? আমি তোকে প্ল্যান বলছি। যে আসবে সে কিন্তু খুব সাধারণ কেউ না, সে নামে মিনিস্টার, কিন্তু ও চাইলে সব পারে। পার্টি অফিসে আসার পথে ছোট একটি রাস্তা, সেখানে শহরের কোনো লোক থাকে না, কেবল থাকবে সেখানে ওর সিকিউরিটিরা। তাকে মারতে হবে ওখানে। নিলয় কারো প্ল্যান নিয়ে চলে না, বরং সে তার মতো করেই কাজ করে। আমি ওকে পার্টি অফিসের মধ্যেই মারব। কি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। নিলয় সেখান থেকে চলে যায়। আদনান সাহেব চুপ হয়ে গেল। তিনি আর কিছুই বলে না। স্টেজে থেকে নেমে তিনি চলে গেলেন। পাগলাটে স্বভাবের জন্য আদনান সাহেব বেশ পরিচিত। তিনি নিজের মতো করেই নিলয়ের গল্প বলে, আবার কি যেন ভেবে চুপ হয়ে যান তিনি। আবির ক্লাসে এসে বসে। শেষ বেঞ্চে আবির মাথা রেখে শুয়ে থাকে। একে একে সবাই ক্লাসে আসতে থাকে। ক্লাস শুরু হওয়ার সময় চলে আসলো। নুসু ম্যাম ক্লাসের মধ্যে আসলো। আবির জানে না ম্যাম ক্লাসে এসেছে। আবির চোখ বন্ধ করে শুয়েছিল। নুসু ম্যাম ক্লাসে আসতেই সব স্টুডেন্টসরা দাঁড়িয়ে সম্মান দিল। নুসু ম্যাম সবার দিকে তাকিয়ে বসতে যাবে, ঠিক সেই সময় আবিরকে শুয়ে থাকতে দেখল। নুসু ম্যাম সবাইকে বসতে বলে আবিরকে ডাক দেয়। সব স্টুডেন্টসরা পিছনে তাকায়, দেখে আবির বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। আবির, স্ট্যান্ড আপ। আবির, ওঠো। আবির লাফ দিয়ে উঠে। পুরো ক্লাস আবিরের এমন আচরণ দেখে হেসে উঠল। নুসু ম্যাম রাগী চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে শুনিয়ে বলল, শোনো, তোমার মতো অভদ্র স্টুডেন্ট আমি কখনো দেখিনি। এমন কেন তুমি? এক কথায় তুমি সবচাইতে বেয়াদ্দপ ছেলে। আগামীকাল পরীক্ষাতে 50 মার্কসে পাশ ফেল নির্ধারণ করা হয়েছে। তুমি যদি ইংরেজিতে 25 পাও তবেই আমার ক্লাসে থাকতে পারবে, না হলে কখনো আমি যেন তোমাকে আমার ক্লাসে দেখতে না পাই, মনে থাকে যেন। আবির বেঞ্চে বসে পড়ল। সামনে ম্যামের দিকে তাকালো। নেহা ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তাকাতেই নেহা ইশারা করে বলল, চিন্তা করো না, আমি হেল্প করব। আবির মুচকি হাসলো। ম্যাম লেকচার শুরু করলেন। এক্সপ্লেইন টু মি, ওয়াই ডু পিপল গো ইনটু ডিপ্রেশন? অনেক স্টুডেন্টস ইংরেজিতে কেন মানুষ ডিপ্রেশনে পড়ে তার ব্যাখ্যা দিতে লাগলো। ক্লাসের অতিশয় ফার্স্ট বয় ইংরেজিতে বলল, ম্যাম, মানুষের মস্তিষ্ক কেবল একদিকে সংবলিত করে না, নানা দিকেই ভাবতে থাকে। মস্তিষ্কের সাথে মনের সম্পর্কও আছে। মনের খোরাক পূরণে মস্তিষ্কের চিন্তা হয়, যার জন্য মানুষ ডিপ্রেশনে থাকে। বুঝলাম, তবুও এক্সপ্লেনেশনটা আমার ভালো লাগেনি। আর কেউ কিছু বলবে? বলবে না? তোমরা সবাই সাইকোলজি নিয়ে কেন পড়ছো? কালকে যদি পরীক্ষাতে সবার 30-এর বেশি মার্কস না আসে, সবার জন্য শাস্তি আছে বলে দিলাম। ধুর, তোমাদের ক্লাসে থাকতেই আমার ভালো লাগছে না। নুসু ম্যাম সবকিছু গুছিয়ে বের হবে। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে বাংলায় বলে, ম্যাম, ডিপ্রেশন সম্পূর্ণ মনের দুর্বলতা। মস্তিষ্কর পরে মনের সাথে এই দুর্বলতার অংশ নেয়। ডিপ্রেশন হয় মূলত প্রিয় মানুষ বা বলা যায় প্রিয় যে কোনো কিছু হারানোর পরেই। যেমন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সে যদি এখন আপনাকে না জানিয়ে হুট করে বাসা থেকে কারো সাথে পালিয়ে যায়, তখন আপনি আপনার সন্তানকে নিয়ে ভাববেন আপনি এই অবধি সন্তানের জন্য কি করেছেন, ভাববেন কতখানি তাকে ভালোবাসেন। আর এই ভাবনাটা আসবে মস্তিষ্ক থেকে। মন আরও ভেঙে পড়বে, আপনি অস্বাভাবিকভাবে চলবেন। তবে সবাই এমন হয় তা না। অনেক মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে। তারা 2 মিনিটে সব কষ্ট দুঃখকে সরিয়ে নিয়ে চিল করতে পারে। প্রতিটা মানুষই ডিপ্রেশনে পড়ে বা পড়বে,
কারণ একটাই, সব মানুষের পিছনে একটা কষ্টের গল্প থাকে। হতে পারে প্রেম ঘটিত বিষয়, বা পারিবারিক, বা পিতামাতা, বা নিজস্ব ঝামেলা। তবে বেশি ডিপ্রেশনে পড়ে প্রেম সংগঠিত বিষয়, বাকি কয়েকজন ফ্যামিলিগত। পিতামাতা হারানোর জন্যই পড়ে, কারণ হলো ভালোবাসা। ভালোবাসা যার বেশি, সে তত ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত হয়ে বেশি, কারণ ভালোবাসার ফলে আপনি স্বাভাবিকভাবে চলছেন। সেই ভালোবাসা হারিয়ে গেলে সবটা অস্বাভাবিক লাগবে। এই জন্য ডিপ্রেশনের পিছনে ভালোবাসা নামক অদেখা অনুভূতি থাকে, যা আবেগের দ্বারা নিয়ন্ত্রিত। অনেকেই বলে আবেগ আর ভালোবাসা এক না। আসলে এটা ভুল, কারণ সব ভালোবাসায় আবেগ থাকবে, না হলে সেটা ভালোবাসা বলে না। যেমন পরিবার। আশা করি বুঝতে পারছেন। একজন সাইকোলজিস্ট হিসেবে যদি কারো ডিপ্রেশনের থেকে মুক্তি করতে চাই, তবে যে ডিপ্রেশনে থাকবে আগে তার মনের কথা শুনতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, যেহেতু সাইকোলজিস্টরাই ডিপ্রেশনে থাকে, তখন কি হবে? আবিরের কথা শুনে নুসু ম্যাম হতবাক হয়ে যায়। ম্যাম কিছু বলবে তার আগে জিসান বলে, ম্যাম, বাংলাতে যুক্তি দেখালে আমরা হাজারটা পারতাম, এত পারে যখন ও ইংরেজিতেই বলুক সব। চুপ করো আহাম্মক কোথাকার। তুমি কেন বলনি বাংলাতে? যে বলছে তার পিছনে পড়ে আছো। তোমাদের মতো কয়েকটা লোকের জন্য যে এগিয়ে যায় সেও এগোতে পারে না। বেয়াদ্দব একটা। বের হয়ে যাও আমার ক্লাস থেকে। আবিরের কথা শুনে জয় নিধিকে কানে কানে বলে, ছেলেটা কিন্তু জিনিয়াস। নিধি মুচকি হাসে, আবিরের দিকে চেয়ে থাকে। আবির আর চোখে নেহার দিকে তাকায়। নেহা এখনো অবাক চোখে তাকিয়ে আছে। নুসু ম্যাম বলে, তুমি তো ইংরেজি বোঝো না, তাহলে আমি কি নিয়ে প্রশ্ন করেছি সেটা তুমি কিভাবে বুঝলে? নিধি বলেছে বাংলাতে, তাই আমি শুনে বাংলায় বলেছিলাম। ও গুড, বসো, কালকের এক্সামের জন্য প্রস্তুত হও। নুসু ম্যাম চলে গেল। নিধি আবিরের পাশে এসে বসলো। এই, আমি কখন তোমাকে বাংলায় বলেছিলাম প্রশ্নটার ব্যাপারে? আসলে আমি সরি, নিয়া আমাকে ইশারায় ডেকে কাগজে লিখে দিয়েছিল, সেই জন্য বুঝে নিয়েছিলাম। নেহার নাম বললে যদি ম্যাম বকা দিত, তাই ভয়ে আপনার নাম বলেছি। বুঝলাম, আমাকে তুমি করেই বলতে পারো, আমরা তো ক্লাসমেট, তাই না? আবির চলে যায় ক্লাস থেকে। নেহা ভাবতে থাকে, কে ছেলেটা? ইংরেজি বই পড়ে, ইংরেজিও জানে, অথচ সবার সামনে সে নিজেকে সব কিছু থেকে গোপন রাখে। এমনটা কেন করে? আচ্ছা, আজ তো মিষ্টিদের বাড়ি যাবে আবির, দেখা যাক সেখানে কি হয়। মিষ্টির সাথে যদিও না না, কি সব ভাবছে। নিধি নেহার পাশে এসে বসলো। আমরা তো ক্লাসমেট, চলো ফ্রেন্ডশিপ করি। আচ্ছা ফ্রেন্ডস। ও জয় আমার ভাই, আমি নিধি। আমি আমি জানি তুমি নেহা। আবির তোমার কথা বলেই চলে গেল। আমার কথা কেন? কি বললো? এই যে ম্যামের প্রশ্নটা, তুমি বাংলাতে ওকে কাগজে লিখে দেখিয়েছিলা। নেহা অবাক হয়, আবার পুরোপুরি শিওর হয় আবির ইংরেজি জানে। কিন্তু সে কেন গোপন রেখেছে সেটা জানতে হবে। নিধির সাথে নেহার ফ্রেন্ডশিপ হয়ে যায়। নিধি, নেহা, মিথিলা, জয়, ক্লাসের ফার্স্ট বয় আতিক, এরা এখন একটা ফ্রেন্ড গ্রুপ। সাথে আবিরও আছে, তবে আবির এখনো যুক্ত হয়নি। নেহা বা নিধি দুজনেই আবিরকে এই ফ্রেন্ড গ্রুপের মধ্যে জয়েন করানোর জন্য প্ল্যান করছে। আদনান সাহেব বাড়িতে বসে আছেন, ওনার কিছু একটা নিয়ে চিন্তা হচ্ছে। আবিরের কথাগুলো সে কাল থেকে ফেলতে পারছেন না। আবিরের মাঝে রহস্য আছে অনেক, কিন্তু ঠিক ধরাও যাচ্ছে না। আবির ভার্সিটি থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে, কারণ আদনান সাহেবের বইটার কথা মনে পড়ে যায় ওর। বাড়িতে এসে দেখে আদনান সাহেব বসে আছে। আবির সালাম দিয়ে নিজের ঘরে যাবে, আদনান সাহেব ডাক দেয়, আবির শোনো। জি স্যার। নিলয়ের গল্প তোমার সাথে করতে কেন জানি না বেশ ইন্টারেস্টিং ফিল করি আমি। জি বলুন। না থাক, রাতে রুমে এসো, দুজন চা খেতে খেতে গল্প করব, কেমন? আবিরও রুমে চলে আসে।
বালিশ উঁচু করে দেখে সেখানে বইটি রাখা। যাক, কেউ তাহলে দেখেনি। কেন যে এমন একটা ভুল করলাম, নেক্সট টাইম এমন করা যাবে না। আবির মনে মনে কথাগুলো বলে। রাত 8টা বাজে। আদনান সাহেবের পাশে দাঁড়িয়ে আছে আবির। আদনান সাহেব সিগারেট টেনে যাচ্ছেন। আবিরের দিকে তাকিয়ে উনি বলা শুরু করলেন, সেই দিনটা আসলো, নিলয়কে যাকে মারার জন্য আনা হলো সেই শহরে আসলো, কিন্তু সে কোনো সাধারণ লোক ছিল না। যে এসেছে সে হলো আর্থ কোম্পানির 5 জনের মধ্যে যে গোপনে ছিল তার ছেলে, নাম আরিয়ান। আর আরিয়ান হলো বর্তমানে আর্থ কোম্পানির মালিক। সেই সব কিছু চালায়। ঘটনাক্রমে জানা যায় আরিয়ান ওর বাবাকে মেরে ফেলে, সেই কারণেই সে হলো কোম্পানির মালিক। আর আরিয়ান মালিক হওয়ার পর বাকি সদস্যরা তাকে মেরে ফেলার জন্য নিলয়কে ভাড়া করে। নিলয় এসব কিছুই জানে না, সে কেবল জানতো তাকে কাউকে মারার জন্য আনা হয়েছিল। নিলয়ের প্ল্যান অনুযায়ী আরিয়ানকে সবার সামনে মারবে নিলয়। তবে রোহানও নিলয়ের সাথে আরিয়ানকে মারতে যায়, কিন্তু আরিয়ান কোনো সাধারণ ডন নয়। নিলয় যেমন, আরিয়ানও তেমন ডন। রোহান আরিয়ানকে মারার জন্য পিস্তল তুলতেই আরিয়ানের লোক চারপাশ থেকে রোহানের পিস্তল দিয়ে ঘিরে ফেলে। আরিয়ান উঁচু জায়গায় দাঁড়ায়। সবাই মাথা নিচু করে নিল। নিলয় কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। আরিয়ান বলে, আমার বাবার জন্য তোরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছিস, আর তার ছেলেকে মারার জন্য তোরা এখানে এসেছিস। চাইলেই আমি তোদের সবকটাকে এখানে মারতে পারতাম, কিন্তু মারবো না, কারণ আমি তোদের মারলে তোরা আমায় ভয় পাবি না। আর যদি বাঁচিয়ে রাখি তবে সারা জীবন আমাকে ভয় পাবি, আর এই ভয় আমি সবসময় তোদের চোখে দেখতে চাই। আরিয়ান চলে যায়। রিফত, রোহান, সোহেল, জলিল সবাই গল্প করতে থাকে। নিলয় কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের গল্প শুনতে থাকে। রিফত বলে, আরিয়ানের জন্য আমরা সবাই ঠিকমতো ভাগ পাই না। ওকে না মারতে পারলে আমাদের কিছুই হবে না, ওকে মারতেই হবে। এত কিছু করলাম ওকে মারার জন্য, তবুও সবটা ব্যর্থ হয়েছে। তাকে কি মারা যাবে না? বারবার কেন সে পিস্তলের সামনে থেকে বেঁচে ফিরে যায়? ওকে মারাটা যতটা সহজ ভাবা, আসলে ততটা সহজ না। তাকে মারতেই হবে, আর সেটা আমাদের কাজ নয়। আমার প্রচুর রাগ হচ্ছে। আগে ওই শালাকে মেরে আসি, যে আমার মেয়েকে জ্বালিয়েছে আর কাজ করতে পারেনি। জলিল এগিয়ে যায় নিলয়ের দিকে। ঠিক তখনই আদনান আর আবিরের পাশে নেহা এসে দাঁড়ায়। নেহা বলে ওঠে, তোমার নিলয় ফেল হয়ে গেল, সে মারতে পারল না আরিয়ানকে। সেরে ফেল, কিন্তু মাঝে মাঝে হার বানার মাঝে জিতটাও থাকে। আরিয়ানকে মারার জন্য ওরা অনেকদিন যাবত চেষ্টা করছিল, কিন্তু পারেনি। যাকে ভাড়া করে আনা হয়েছিল সে কই? জলিল পিস্তল হাতে নিলয়ের দিকে যায়। রিফাত বলে, আরিয়ানকে মারার শেষ সুযোগটা চলে গেল। শালা দুনিয়ার কিং মনে করে, ও ক্ষমতা ওর কাছে রাখতে চায়। কেউ পারবে না ওকে বাঁধতে। এবার সে আমাদের মারবে, ওর জায়গায় যে কেউ পারতে পারবে না। জলিল নিলয়ের কাছে গিয়ে পিস্তলের ট্রিগার চাপতে যাবে, নিলয় হাত ওঠায়। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, আমি যাব ওকে मारते। लड़ाई पे कौन पहला मारता है उसे कोई फर्क नहीं पड़ता। फर्क इसे पड़ता है कि लड़ाई पे कौन नीचे पड़ता है। যাকে মারার জন্য আমাকে আনা হয়েছে তাকে না মেরে আমি এখান থেকে যাব না। ও যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমি ওকে এই জায়গাতেই মারব। চাঁদ যেমন অপেক্ষা করে রাতের জন্য, সূর্য যেমন অপেক্ষা করে ডোবার জন্য, তেমন দুনিয়া অপেক্ষা করছে নিলয়ের জন্য। নিলয়ের কথা শুনে সবাই অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। জলিল বলে, যা ওখানে। নিলয় চলে আসে সেখানে, কিন্তু আসার পথে নিলয়ের সামনে আরিয়ানের লোকজন পড়ে। তাদের সাথে মারামারি করে নিলয় ঢাকাতে এসে পৌঁছায়। নিলয় এখন ঢাকাতে। আদনান সাহেবের বইটাতে আর কিছুই লেখা নেই। ঢাকাতে আসবার সময়টুকু নিয়ে লিখেছিলেন। তিনি আর কিছুই জানেন না, তাই আর তিনি লেখেননি। বাকি কি হয়েছিল সেসব নিলয় জানে। নীলা কোথায় বা নীলা কি মারা গিয়েছে সেসব নিলয় জানে। নিলয়ের পরে কি করেছিল আদনান সাহেব জানেন না। আবির আদনান সাহেবের কাছ থেকে চলে এলো। রাত 9টা পার হয়ে গেছে। আবির ওর রুমে যাবে, তখনই পরি এসে ডাকলো।
পরি আবিরকে দেখে বলল, ভাইয়া আমার আপা আপনাকে খুঁজতেছে, আপনি যাবেন না? ও আজকে তো যেতেই হবে, চলো তাহলে। পরির হাত ধরে আবির বাড়ি থেকে বের হয়। নেহা এটা দেখে ফেলে। আবিরের পিছনে নেহাও যায়। আবির পরিদের বাড়িতে আসে। প্রায় 10টা বাজে। গেট খুলে আবিরকে ভিতরে নিয়ে যায়। নেহাও পিছনে আসে। পরি মিষ্টির ঘরের সামনে এসে ডাক দেয়, আপা ভাইয়াকে নিয়ে আনছি। আচ্ছা তুই তোর ঘরে যা, তোর ভাইয়ের সাথে আমার কথা আছে। আচ্ছা। পরি দৌড়ে ঘরে চলে যায়। আবির মিষ্টির ঘরের সামনে এসে দাঁড়িয়ে রইল। নেহা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মিষ্টি কিছু সময় পর আবিরের সামনে এসে দাঁড়ালো। মিষ্টি সেজেছে। অন্যদিনের তুলনায় আজ মিষ্টিকে অনেক বেশি সুন্দর লাগছে। আবির একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মিষ্টি আবিরের হাত ধরে ঘরে নিয়ে যায়। দরজা আটকে দিয়ে মিষ্টি আবিরের সামনে বিছানায় গিয়ে বসে। নেহা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে ঘরের মধ্যে তাকালো নেহা। শুরু করেন, আপনি যেভাবে ইচ্ছে যতদিন খুশি আমাকে আপনার মতো ব্যবহার করতে পারেন। আপনি অনেক উপকার করেছেন। আপনি চাইলে আমি সারা জীবন আপনার সাথে এভাবেই থাকতে চাই। কোনো প্রশ্ন ছাড়াই আপনি যখন খুশি আমাকে ব্যবহার করতে পারবেন। আবির শব্দ করে হাসছে। চেয়ার টেনে মিষ্টির সামনে বসলো। মিষ্টি আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা হতভম্ব হয়ে দেখছে। বারবার নেহার মন বলছে, আমার এখন কি করা উচিত? চিৎকার নাকি বাধা নাকি এখান থেকে চলে যাওয়া? আবিরকে কতই না ভালো ভেবেছিলাম, কিন্তু আবির মিষ্টির দিকে তাকায়। মিষ্টি আবিরের হাত ধরে বলে, দেরি করছেন কেন? আপনার কাছে সারা রাত সময় আছে। দেরি করলে সময় নষ্ট হবে। এখনই শুরু করুন। দাঁড়ান, আমি সবকিছু খুলছি। মিষ্টি গা থেকে কাপড় খুলতে যাবে তার আগেই আবির কষিয়ে একটা চর বসিয়ে দেয় মিষ্টির গালে। মিষ্টি বোবার মতো তাকিয়ে আছে আবিরের দিকে, আর নেহা তাকিয়ে আছে অবাক হয়ে। আবির বলে, এত প্রতিদান দেওয়ার শখ? তাহলে যে মা তোমাকে জন্ম দিয়েছে তার কথা শুনে কেন প্রতিদান দিচ্ছ না? যে বাচ্চা মেয়ে সারাটা সময় তার আপার সঙ্গ চায় তার প্রতিদান কেন দিচ্ছ না? আমি চাইলে তোমার মতো অল্প দামের মেয়েকে নয় বরং আরও দামি কোনো মেয়ে বা মডেলকে প্রতি রাত নিজের আনন্দ করার জন্য ব্যবহার করতাম। বুকারি হাদিস আছে, এক ভিক্ষুক নবীর কাছে ভিক্ষা চাইতে আসে। নবীজি তাকে বলে, কেন তুমি ভিক্ষা করছো? ভিক্ষুকটা বলে, হুজুর আমার কাছে একটা জামা আর একটা গিলাস ছাড়া কিছুই নেই। নবীজি তাকে সেগুলো আনতে বলে। সেই দুটো জিনিস নিলামে 2 দিরহাম দিয়ে বিক্রি করে। 1 দিরহাম প্রথম দিয়ে বলে, যাও বাড়িতে খাবার কিনে দিয়ে আসো। বাকি 1 দিরহাম দিয়ে কুড়োল কিনতে বলে। সেই কুড়োল দিয়ে ভিক্ষুককে গাছ কেটে উপার্জন করতে বলে। আসলে নবীজি চাইলে সব টাকা হাতে দিয়ে ভিক্ষুককে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু না, তিনি উপার্জনের রাস্তা দেখিয়ে দিয়েছে যেন সে ভিক্ষা নয় কাজ করে খেতে পারে। কষ্ট করে উপার্জনের মাঝে বরকত আছে। তুমি চাইলে সেগুলো করতে পারতে, এমন পথ না বাঁচলেও পারতে। মিষ্টি কিছু সময় আবিরের দিকে তাকিয়ে রইল। এরপর শব্দ করে হাসতে লাগলো মিষ্টি। আবির মিষ্টির হাসি দেখে কপাল কুঁচকে তাকালো। মিষ্টি বলে, আমার মতো এমন হাজারটা মেয়ে পড়ে আছে, সবার গল্প একই রকম হয় না। আমিও তো কাজের জন্য গিয়েছিলাম আদনান সাহেবদের বাড়িতে, কিন্তু ওই হৃদয় নেশা করে এসে আমাকে ধর্ষণ করে। হৃদয়ের বাবাকে সব বলতে আমাকে লাথি মেরে অনেকগুলো টাকা দিয়ে বের করে দেয়। কই, সেদিন তো কেউ কিছু বলেনি আমাকে। আমিও তো কাজ করেই খেতে চেয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমি এই কাজে জড়িয়ে পড়ি। মায়ের প্রতিদান, তাই না? তিনি তো জানেই না আমার সাথে হৃদয় কি করেছিল। শুনুন আবির সাহেব, কাদায় পড়লে সবাই পাশে দাঁড়িয়ে বলবে, যদি দেখে হাঁটতিস তাহলে পড়তিস না। যদি পুরনো কাপড় পরতি তবে নষ্ট হতো না নতুন কাপড়। কিন্তু কেউ হাত বাড়িয়ে বলবে না, আয় উঠে আয়। আপনি ভুল করলে আপনাকে গালি দেওয়ার জন্য হাজারটা লোক পড়ে থাকবে, কিন্তু ভুল শুধরে দেওয়ার মতো কাউকে পাবেন না। লেকচার সবাই দিতে পারে, কিন্তু লেকচার শেষ করে তার কাছেই উপকার নিতে যান, সে সরলতার সুযোগ নেবেই। এটাই দুনিয়া। আর দুনিয়ার মানুষগুলো বড্ড হিংসুটে।
5 টাকার রুটি রাস্তায় পড়ে থাকলে তুলে দেওয়ার মতো কেউ নেই, অথচ নিজে সেই রুটি তুলে খেতে গেলে সবাই হাসবে আর বলবে পড়ে থাকা রুটি খাচ্ছে, কি নির্লজ্জ। আবির স্তব্ধ হয়ে যায়, কোনো কথা বলতে পারছে না ও। নেহাও কখন যে কেঁদে ফেলেছে খেয়ালই করেনি। আবির কিছু না বলে ঘর থেকে বের হয়। মিষ্টি বিছানা থেকে নেমে আবিরকে পিছন থেকে ডাক দেয়। শুনুন আবির সাহেব, সেদিন আপনার আর মায়ের কথাগুলো শুনেছিলাম, বুঝেছিলাম আপনি 8-10টা খারাপ ছেলেদের মতো না। সেদিনই বুঝেছিলাম আমি যতই আপনাকে ডাকি না কেন আপনি আসার পরেও আমাকে ছুঁয়েও দেখবেন না। এটা অহংকার নয়, ভালো মানুষের পরিচয়। আপনার জন্যই আমি কাজগুলো ছেড়ে দেব। উপকার যখন করলেন তখন না হয় আরেকটা উপকার করবেন। কোনো ভালো জায়গাতে কাজ খুঁজে দিতে পারবেন যেখানে নারী লোভী লোক কখনো সামনে আসবে না। আবির ফিরে তাকায় মিষ্টির দিকে। মিষ্টি দরজা ধরে আবিরের দিকে চেয়ে থাকে। আবির কিছু না বলে বাড়ি থেকে বের হয়। নেহা অনেক আগেই পরীর বাড়ি থেকে বের হয়ে গেছে। আবির একা হাঁটছে, পকেটে হাত গুজে সে হাঁটছে। এদিকে জিসান আর শাওন ফোনে কথা বলছে। জিসান শাওনকে বলছে, আবিরকে তুলে আনতে যাবো আমি। আর আমি মিষ্টিকে তুলে আনবো কাল রাতে। আবিরকে মারার পর মিষ্টিকে নিয়ে সারা রাত ফুর্তি হবে। ওকে, কালকে রাব্বি ভাইয়াকে সাথে নিয়ে ফুর্তি করা হবে। হৃদয়, আমি তুমি সবাই একসাথে মিষ্টিকে নিয়ে খেলা করব। ভাবতেই কেমন যেন আনন্দ লাগছে আমার। রাখি এখন, কালকে রাতে তাহলে রাব্বি ভাইয়ার গোডাউনে দেখা হচ্ছে। শাওন ফোন রেখে দেয়। দুজনেই বেশ খুশি, বিশেষ করে হৃদয় আরও বেশি খুশি, কারণ সে অনেক কিছুই করছে কিন্তু কেউ কিচ্ছু জানছে না। এরপর থেকে সে রব্বিরের সাথে মিশে আরও বেশি কিছু খারাপ করার প্ল্যান করছে। আবির নেহাদের বাড়ির মেন গেটের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে আবির বাড়ির ভিতরে হেঁটে যাচ্ছে। হঠাৎ শুনতে পেল আবিরকে কে যেন ডাক দিল। এই আবির। আবির পিছনে তাকায়, দেখে নেহা সেই গাছটার নিচে বসে আছে। আবির ভয় পায়। এই রাতে সে এখানে কাউকে দেখবে একদমই আশা করেনি। আবির নেহার কাছে গিয়ে দাঁড়ালো। সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাম আপনি এখানে? ম্যাম, আচ্ছা শোনো আবির, আমি তোমার সাথেই পড়ি, ক্লাসমেট। আজ থেকে আমরা ফ্রেন্ড। আমাকে ম্যাম বলবে না, নাম ধরে রাখবে, কেমন? আপনিই তো বারণ করেছিলেন, এমনকি নাম ধরে ডাকাতে চরও মেরেছিলেন। নেহা লজ্জা পায় আগের আচরণের জন্য। আবিরের হাত ধরে সে পাশে বসায়। আবির তাড়াতাড়ি হাত ছুটিয়ে দূরে সরে বসে। নেহা মুচকি হাসতে থাকে। সরি আবির, আগে চিনতে পারিনি তোমাকে। এই যে তুমি অনেক ভালো একটা ছেলে। মিষ্টির কথাগুলো আমি জানি, পরি আমাকে নিয়ে গিয়েছিল, আমি দেখে পিছু নিয়েছিলাম। ও আচ্ছা। আবির, তোমাকে একটা কথা বলি? জি বলুন। আগে আমাকে তুমি করে বলো। আচ্ছা বলো। আমার তোমাকে ভালো লাগে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। আবির নেহাকে বলে, সেদিন জিসান কাগজে আপনাকে ভালোবাসি লিখে আমার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। ভুল করে আপনার সামনেই পড়েছিল। জিসান আপনাকে ভালোবাসে। আপনি সেদিন ভুল বুঝে আমাকে চরও মেরেছিলেন। ভার্সিটিতে ওই মেয়েটার গায়ে আমি ইচ্ছে করে হাত দিইনি। আমাকে কড়াভাবে র‍্যাগ দিয়েছিল, বাধ্য হয়ে করেছিলাম। কিন্তু আপনি ভুল বুঝে অনেক কথা শুনিয়েছিলেন। জিসান আপনাকে ভালোবাসে, আপনি গ্রহণ করবেন ওনারটা। হাসি। আবির রুমে চলে যায়। নেহা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে আবিরকে নিয়ে সে অনেকগুলো প্রশ্ন সাজাতে থাকে। আবির কে? কেন সে এমন রহস্য আর আকর্ষণ রেখে কথা বলে? কি আছে ওর মাঝে যেন বারবার এই আকর্ষণতার মাঝে হারিয়ে যায়? সে ইংরেজি জানে তবুও প্রকাশ করে না, কিন্তু কেন? নেহা ভাবতে ভাবতে মনে পড়ে গেল কালোর ইংরাজি পরীক্ষা আছে, এখনো পড়া হয়নি। সে তাড়াতাড়ি করে রুমে যায়। দৌড়ে নিজের রুমে যাবে তখনই মনে হলো একবার সে আবিরের রুমটা চেক করে যাবে সে কি করছে। নেহা হালকা করে দরজা খুলেই দেখে আবির ঘুমিয়ে পড়েছে। নেহা বিড়বিড় করে বলে, কালকের ওর এক্সাম আছে, আজকে ঘুমাচ্ছে। কি ছেলে! ম্যামের পরীক্ষায় যদি ভালো নাম্বার না নিতে পারে তবে ম্যাম আবিরকে ক্লাস থেকে বের করে দেবে।
নেহা নিজের রুমে চলে আসে, বই মেলে পড়া শুরু করে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আবির। খাবার টেবিলে সবার খাবার দিয়ে আবির আর পরি নিচে বসে বসে খাচ্ছিল। পরি বলল, ভাইয়া আপা আইস থাইকা কইছে বাড়িতে থাকবো, আমারে কইছে তো স্কুলে যাইতে হইব না, আমি তো যাই। নেহা আপা আমার স্কুলে সব টাকা দেয়। তাহলে পড়াশোনাও করবি, কাজও করবি। আচ্ছা ভাইজান। নেহা নিচে আসে, দেখে আবির আর পরি নিচে বসে খাচ্ছে। নেহা টেবিলে এসে বসলো। আবির আর পরিকে ডাক দিল। আবির আর পরি দৌড়ে নেহার কাছে এসে দাঁড়ালো। নেহা বলল, আমার সাথে বসে খাবার খাও। সরি ম্যাম। কি বললাম আমি? আমার পাশে বসো। আচ্ছা। পরি আর আবির নেহাদের টেবিলে বসে খেতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নেহার এমন কাজ দেখে, কিন্তু নেহা কোনো ভ্রুক্ষেপ করে না। সে ওর মতোই খেতে থাকে। খাবার শেষ করে যে যার মতো বাড়ি থেকে চলে গেল। আবির একা বের হলো। কিছু দূরে আসার পর খেয়াল করে ওর পাশে নেহার গাড়ি এসে দাঁড়ালো। আবির একবার তাকিয়ে সামনে হাঁটবে, গাড়ির মধ্যে থেকে নেহা ডাক দিয়ে বলল, আবির, গাড়িতে উঠে বসো। না ম্যাম। তাড়াতাড়ি এসো, এক্ষুনি। আবির গাড়িতে উঠে বসে। নেহা গাড়ি চালায়। আবির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নেহা বলে, আজকে এক্সাম, তুমি তো কালকে রাতে একটুও পড়োনি, তাহলে কিভাবে লিখবা? জানি না, যা মনে আসবে তাই। ম্যাম কিন্তু অনেক বকবে। হুম। আবির শোনো, নিধির থেকে একটু দূরে থাকবে। মেয়েটার মতলব ভালো না। কেন? সে তোমার দিকে কেমন করে তাকায়, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? বললাম না রাতে, আমার তোমাকে ভালো লাগে। আমার ব্যাপারে খোঁজ না নিয়েই ভালো লাগিয়ে ফেললেন। পরে দেখা যাবে আমি খুব খারাপ। তোমাকে ঠিক করে নেব। আর তুমি কিন্তু এখনো আপনি করে বলছো। ক্যাম্পাসে এসে গেছি, নামি। আবির আর নেহা একই গাড়ি থেকে নামে। জিশান এটা দেখে অবাক হয়ে তাকালো। হৃদয়কে বলল, ভাই, আমার নেহা আবিরের সাথে? আবিরকে তো আজ মেরেই ফেলবো আমি। ডাক দে ওকে। জিশান আবিরকে জোরে একটা ডাক দেয়। নেহা আবিরের হাত ধরে বলে, যেও না। আবির নেহার কাছ থেকে হাতটা ছাড়িয়ে বলে, সমস্যা নেই, কিছু কথা বলেই চলে আসবো, তুমি ক্লাসে যাও। আবির জিশানদের সামনে এসে দাঁড়ালো। জিশান এসে আবিরের চুলগুলো জোরে কয়েকবার টান দিয়ে বলল, শালা কুত্তা, তুই আমার নেহার সাথে কি করিস? মানে জানিস না, নাকামে করস। তোকে আজকেই মেরে পানিতে ফেলে রাখবো, বুঝলি? ভালোভাবে বলছি, তুই নেহার থেকে দূরে থাক, না হলে তোকে এমন কিছু করব তোর নিশানা অব্দি কেউ খুঁজে পাবে না। ভাই, আমি কখনো নেহার কাছে ঘেঁষিনি, কিন্তু আজকের পর ওর সাথে আমি প্রেম করব। তোকে দেখি আজকে কে বাঁচায়। যা বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে। আবির ওদের থেকে চলে আসলো। ওরাও একটু পর ক্লাসে এসে বসলো। কিছু সময় পর ম্যাম ক্লাসে আসে। সবাইকে আলাদা আলাদাভাবে বসিয়ে দিল। আবিরকে দিল সবার শেষে। ম্যাম বলল, আজকে ইংরেজিতে সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এক্সাম, মার্কস থাকবে 50। আশা করি সবাই ভালো করবে। ম্যাম সবাইকে খাতার প্রশ্ন দিল। সবাই ভালো মতোই পড়েছে। নুসু ম্যাম মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আবিরের দিকে। আবিরকে তিনি প্রতিদিনের মতো বেঞ্চে মাথা রেখে শুয়ে থাকতে দেখছে। একবারও লিখতে দেখেননি তিনি। এক্সাম শেষ হয়, সবাই খাতা জমা দিয়ে চলে গেল। দুজনের পর আবির খাতা জমা দেয়। ম্যাম বিরক্তি নিয়ে আবিরের খাতার দিকে আর তাকালো না। খাতা জমা নিয়ে তিনি চলে যান। সবাই এক্সাম নিয়ে গল্প করছে। নেহা আবিরের পাশে এসে বসলো। আবির বলল, প্রথম বেঞ্চের মেয়ে আজ শেষ বেঞ্চে কেন? না মানে আসলাম। কেমন লিখলা? জানি না। কি হতো যদি একটু পড়তে? তোমাকে ডাকলাম অনেকবার, কিন্তু তুমি বেঞ্চে মাথা রেখে সামনের দিকে তাকিয়েছিলে।
কিছু লিখতে রেখিনি। নেহা চলে গেল। নিধি আর জয় আসলো। জয়কে বেশ চিন্তিত মনে হচ্ছে। নিধি আবিরকে বলল, সাদা খাতা জমা দিয়েছো? কিছুই তো লিখতে দেখিনি তোমার। কি করলা এতক্ষণ? গুনেছি। কি গুনেছো? সময়। আবির ক্লাস থেকে বের হয়ে ফুল গাছের নিচে এসে বসলো। নেহার দেয়া ফোনটা বের করে মেসেজ লিখে কাকে যেন পাঠালো। আবির ক্যাম্পাস থেকে বের হয়। পকেটে হাত গুজে সে চলে আসে। নেহাদের বাড়িতে এসে সারাদিন কাজ করে। রাত 10টা। আবিরও রুমে বসে আছে। কালো প্যান্ট, প্যান্টের সাথে চেন কভার জুতো, আর জুতো সেই চেন কভারের ব্যাগ থেকে বের করা ওর প্রিয় জিনিসটা রাখা। সাদা টি শার্ট পরে আবিরও রুমে পায়চারি করছে। দুটো গাড়ি এসে নেহাদের এলাকাতে থামলো। তে একটা গাড়ি শাওনদের, আরেকটা গাড়িতে হৃদয়া জিসানদের। শাওন জিসানদের কাছে এসে বলল, আমি মিষ্টিকে তুলে আনতে যাচ্ছি, ওকেও আমার সাথে নিয়ে যাব, আর তারপর আবিরকে মেরে আমরা মস্তি করব সারা রাত। আমার একটা প্ল্যান আছে, আমি মিষ্টিকে তুলে আনবো আর এটা পরি দেখবে। পরি যে আবিরকে ডাকবে, আবির পরির সাথে বের হবে, তখন আমরা আবিরকে ধরে নিয়ে গাড়িতে তুলে সোজা রাব্বি ভাইয়ের গোডাউনে যাব। ওকে? ওকে ব্রো, কাজ শুরু করে দাও। শাওন মিষ্টিদের বাড়িতে আসলো। মিষ্টিকে বাড়ি থেকে বের করে মুখের উপরে টেপ লাগিয়ে দিল। মাথায় একটা আঘাত করাতেই মিষ্টি জ্ঞান হারিয়ে পড়ে গেল। শাওন, ফয়সাল, সিপন মিষ্টিকে ধরে বাড়ি থেকে বের করে, আর পরি এটা দেখে দৌড়ে আবিরের কাছে যেতে থাকে। আবির নিজের ঘরে পায়চারি করছে। প্রায় রোজ রাতেই এমন সেজে পায়চারি করে। আবির আজকেও এমনটা করছে। বিছানায় বসতে যাবে, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আবির দরজা খুলে দেখে পরি দাঁড়িয়ে আছে আর অনেক বেশি হাঁফাচ্ছে। কি হয়েছে পরি? তুই এত রাতে এখানে কেন? ভাইয়া, শাওনেরা আসছে। আমারে মুখে ট্যাপ মাইরা মাথায় বাড়ি দিয়া 3জন ধইরা তুইলা নিয়ে যাইতাছে। আপনি আমার আপারে বাঁচান, ওরা আমার আপারে মাইরা ফেলাবে। আমার আপারে আয়না দেন ভাইয়া। আচ্ছা চল। আবির পরীকে নিয়ে বাইরে বের হয়। পরি আবিরের হাত ধরে হাঁটছে। পরিদের বাড়ির কাছাকাছি যেতেই হৃদয় এসে আবিরকে পিছন থেকে লোহার রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়। আবির ধপ করে মাটিতে পড়ে। সাথে সাথেই জিসান এসে কালো কাপড় দিয়ে মাথা আর চোখটা ঢেকে গাড়িতে তুলতে যাবে। পরি চিৎকার দেওয়া শুরু করে। হৃদয় পরির পেটে একটা লাথি মারে। পরি ছিটকে পড়ে যায়। তবুও পরি চিৎকার করবে, ঠিক তখনই শাওন এসে পরীকে একটা ধাক্কা দিল, আর পরি গিয়ে পাঁচিলের সাথে ধাক্কা খায়। পরির মাথাটা ফেটে গেল। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পরি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। দুটো গাড়ি পরিচিত এলাকা ছেড়ে দূরে চলে যাচ্ছে। প্রথম গাড়িতে একটি সুন্দরী মেয়ে, যাকে কিনা সমাজের মানুষেরা বেশ্যা নামে চেনে। আর দ্বিতীয় গাড়িতে আছে হাবাগোবা গরিব চুপচাপ থাকা একটা ছেলে। ওইদিকে রাস্তার দেওয়ালের একপাশে মাথায় রক্তারক্তি অবস্থায় পড়ে আছে ছোট্ট পরি। কেউ জানি না আজ রাতে কি হতে চলেছে, তবে হতে পারে আজ রাতে কিছু মানুষের শেষ রাত। আবির আর মিষ্টিকে রাব্বির গোডাউনে আনা হলো। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো শাওন, জিসান, হৃদয়, মামুন, তমাল, সিফন, ফয়সাল। শাওন দরজা আটকে দেয়। পুরো গোডাউন এখনো ফাঁকা। রাব্বি এখনো আসেনি। জিসান ফোন করে, ভাই কোথায় আপনি? আবিরকে তুলে এনেছি। আসছি আমি, ওকে বেঁধে রাখ। ভাই, আপনার জন্য সারা রাত পার্টির ব্যবস্থা করেছি। একদম হোল নাইট পার্টি হবে, মস্তি হবে। একটা মাল আছে সাথে, চলে আসুন। শাওন জিসানের থেকে ফোনটা নিয়ে রাব্বিকে কথাগুলো বলল। শাওন মিষ্টিকে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। মিষ্টির মুখ থেকে কাপড়টা খুলে দিয়ে হাসতে থাকে। মিষ্টির হাত দুটোকে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল শাওন। গোডাউনের মধ্যে থাকা টেবিলের উপরে থেকে পানির বোতল এনে মিষ্টির মুখের ওপরে পানি ছিটিয়ে দেওয়া হয়। মিষ্টি চোখ মেলে তাকালো। চারপাশে গোল হয়ে কয়েকজন ছেলে মিষ্টিকে দেখছে। সে ভয়ে চুপসে যায়। বিড়বিড় করে বলে, আমি কোথায়?
শাওন হাঁটু ভাঁজ করে বসে, মিষ্টির চুলগুলোকে মুষ্টিবদ্ধ করে ধরে বলে, শোন খানকি, তুই এখন আমার কাছে, তোকে নিয়ে আজ সারা রাত মস্তি হবে। বেশি ভাব নিবি না, চুপচাপ থাক। আমাকে ছেড়ে দে, আমি এসব করব না। কেন, নতুন নাগর পাইছো? শালা বেশ। আমি এসব সাইরা দিছি আবিরের কথা মতো, আমাকে যেতে দে। আরে যাবি যাবি, এত তারা কিসের? তোরা নতুন, ভাতাকে দেখ, ওই দেখ ওকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পর ওকেও সোজা উপরে, বুঝেছিস? তোকে তো আজ রাতে কামড়ে কামড়ে খাবো রে। মিষ্টি শাওনের গালে থুতু দিয়ে দেয়। শাওন রেগে গিয়ে মিষ্টির গালে পরপর কয়েকটা চড় দিতে থাকে। পরে হাসতে হাসতে বলে, পাখিকে যতই খাঁচার মধ্যে রাখি না কেন, ডানা ঝাপটে ঠোঁট লম্বা করে তেড়ে আসবেই, কিন্তু খাঁচার বাইরে যেতে পারবে না। বেশি লাফাস না, এখানে আবিরকে মেরে তোর সব কিছু আজকে আমরা, থাক, সময় হলে দেখিস। তোরা একটাও বাঁচবি না। এমন একদিন আসবে তোদেরকে বিশ্রী ভাবে কেউ মারবে, সেদিন তোরা পালাতেও পারবি না। তার থেকে বাঁচার জন্য দৌড়াবি, কিন্তু দৌড়াতেও পারবি না, বাঁচতেও পারবি না। কে সে যে কে মারবে আমাদের? কথাটা বলে হৃদয় এসে মিষ্টির পেটে পা দিয়ে চেপে ধরে। মিষ্টি যন্ত্রণায় কাতরাতে থাকে, চিৎকার দিতে থাকে। কিন্তু মানুষ নামের এই পশুগুলো মিষ্টির চিৎকার শুনে আরো জোরে জোরে হাসতে থাকে। বদ্ধ হলদে 60 ওয়াটের আলোময় ঘরটাতে মানুষরূপী পশুদের অট্টহাসি বারবার যেন প্রতিধ্বনি হতে থাকে। জিসান, ফয়সাল আর মামুন আবিরের হাত ধরে টানতে টানতে একটা চেয়ারের কাছে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে জিসান হাত বেঁধে দেয় দড়ি দিয়ে। ফয়সাল পা বেঁধে দিয়ে সামনে এসে দাঁড়ালো। বদ্ধ ঘর, চারপাশে ছোট্ট দুটো জানালা, বড় সিলিং ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। লম্বা ওয়্যারে ঝুলিয়ে রাখা 60 ওয়াটের হলদে বাল্বটা নিভছে আর চলছে। 7 জন পশু চরিত্রের সৃষ্টির সেরা জীব মানুষ দাঁড়িয়ে আছে, আর আছে 2 জন অবহেলিত মানুষ। একজন ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তার চোখে নীরবে পানি গড়িয়ে পড়ছে। বাঁচার জন্য চিৎকার করবার সেই শক্তিটাও ধীরে ধীরে যেন নিস্তেজ, নীরব, নিস্তব্ধ, অলস হয়ে পড়ছে। বুক ফাটা চিৎকার কেবল নিলুপ্ত ভাষাতে চোখের পানির মতো নীরব মুখগহ্বরে যেন আটকে গেছে তার। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনের দিকে। আরেকজন চেয়ারে বসে আছে, দুটো হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। এখনো তার জ্ঞান ফেরেনি। মাথায় লোহার রড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করেছিল, এই জন্য সে এখনো ঘুমিয়ে আছে মাথা কাত করে। গোডাউনের দরজায় কয়েকবার খটখট শব্দ হয়। শাওন আর জিসান হাসি থামায়। শাওন বলে, রাব্বি ভাই এসে গেছে, এবার এই আবিরের মরাটা নিজ চোখে দেখব, তারপর মিষ্টিকে নিয়ে খেলবো রাতের নিষিদ্ধ খেলা। মামুন দরজার কাছে আসে, শাটার উঁচু করে দিয়ে দেখে অনেকগুলো ছেলের সামনে রাব্বি দাঁড়িয়ে আছে, সবার কোমরেই পিস্তল গোঁজা। রাব্বিকে দেখে শাওন, জিসান আর হৃদয় খুশিতে লাফিয়ে ওঠে। সবাই একসাথে ভিতরে প্রবেশ করলো। শাওন বলল সিপনকে, শাটার টেনে দে আর চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিবি, তালা মেরে। ঠিক, যেন বাইরে থেকে কেউ আমাদের ডিস্টার্ব না করে। রাব্বি এসে একটা চেয়ারে বসলো। রাব্বির লোকজনের মধ্যে একটা ছেলে বিয়ারের অনেকগুলো বোতল এনে টেবিলে রাখলো। রাব্বি বিয়ারের বোতলের ছিপি খুলে মুখে পুরে নিল। একেবারে পুরো বোতল শেষ করে সে সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে। বেশ সুন্দরী সে। প্রথম দেখেই যে কোনো ছেলের ভালো লাগা কাজ করবে। রাব্বি মেয়েটার দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কে মেয়েটা? এটাই তো সারপ্রাইজ পার্টির অংশ ছিল। বহুত নেশাস্ত মাল একটা, শরীরে বিশাল কারেন্ট। একবার এই কারেন্টের স্পর্শ আপনার গায়ে লাগলে আপনি নেশায় পড়ে যাবেন ভাই। মন চায় সারা রাত লগে থাকে। তাই নাকি? তা কি ওকে মারতে হবে? সামান্য একটা মেয়েকে মারার জন্য তোরা 7 জন আসছিস এখানে? না ভাই, মিষ্টিকে কেন মারবো? ও তো আমাদের আনন্দ দেবে।
এখানে থাকা সবাই ওকে একবার করে টেস্ট করবে, তখনই বুঝবে মালটা কি জিনিস। তাহলে কাকে মারার জন্য আনছিস? ওই যে দেখুন, চেয়ারে বসিয়ে বেঁধে রেখেছি, মুখ ঢাকা আছে। জিসানের কথা শুনে রব্বি সেদিকে তাকায়। আবির নামের ছেলেটাকে সে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। মাথাটা কাত হয়ে আছে। ফয়সাল আবিরের কাছে দাঁড়িয়ে আছে। রব্বি বলল, এই ছেলেকে মারার কি হলো? বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো হাবাগোবা লাগছে। মনে হচ্ছে না তোদের সাথে কখনো ঝামেলাতে জড়িয়েছে। ভাই, এই শালা হারামি আমাকে মারছিল, শালাকে তো মেরে ফেলতে ইচ্ছা করছে। ফয়সাল কথাটা বলেই আবিরের মুখে একটা চড় বসিয়ে দিল। রব্বি মুচকি হাসছে। রব্বি সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়া আবিরের মুখের উপরে ছেড়ে দেয়। আবির তখনই কেসে ওঠে। রব্বি বলে, সারাকে আর বাঁচিয়ে রেখে কি হবে? রব্বি কথাটা শেষ করে কোমর থেকে পিস্তল বের করবে, তখনই জিশান এসে বলে, ভাই ভাই ভাই, ওকে এত তাড়াতাড়ি মারবেন না, ওকে কষ্ট দিয়ে মারবো আমরা এক এক করে। আমার ভালোবাসার থেকেও হাত বাড়িয়েছে, একবারে মারলে সে কষ্ট কি বুঝবে না। আমি চাই ওকে ধীরে ধীরে মারতে। আচ্ছা, যা করবি তাড়াতাড়ি কর। মিষ্টি নামের মেয়েটাকে তুলে নিয়ে আয়। হাত থেকে বাঁধন খুলে দে। জিসান গিয়ে আবিরের বুকে লাথি দেয়। আবির চেয়ার সহ উল্টে পড়ে যায় পিছনে। সবাই হাসতে থাকে। শাওন মিষ্টির হাতের বাঁধন খুলে দেয়। মিষ্টি কোনো রকমের শোয়া থেকে উঠে দেয়ালে হেলান দিয়ে বসে। মিষ্টি কাঁদতে কাঁদতে বলছে, তোরা মানুষ না, কেনই ভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছিস? ছেড়ে দে আমাদের। আমাকে না হয় আটকে রাখ, কিন্তু আবিরকে ছেড়ে দে। ও খুব ভালো ছেলে, ও কখনো ঝামেলাতে জড়াতে চায়নি। আমার জন্য সে তোদের সাথে ঝামেলাতে গিয়েছে। ও তাই নাকি? তোর মতো মেয়ের জন্য আবার কোনো ছেলে ঝামলাতেও জড়ায়? চুপ মা, একটা কথা বললে গলা টিপে মেরে ফেলবো তোকে। জিসান, হৃদয় আর ফয়সাল আবিরকে মারতে থাকে। এক সময় জিসানের রাগ অনেক বেড়ে যায়। রাব্বি ভাইয়ের পিস্তল এনে আবিরের কপালের সোজায় তাক করে ধরে। ট্রিগার চাপ দেবে, তখনই রাব্বি বলে ওঠে, দাঁড়া জিসান, এই মেয়েটার জন্য যে ছেলে ঝামেলাতে জড়াতে পারে, সেই ছেলেটার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, জানিস তো? ভাই দেখা দেখি পরে হবে, আগে শালাকে উপরে পাঠাই। বহুত চালিয়েছে, আমার নেয়াকে আমার থেকে দূরে নিয়ে গেছে, ওকে তো আমি ছাড়বই না। কথাটা বলে জোরে একটা লাথি দেয় জিসান আবিরকে। আবির গোয়াতে থাকে। হকি স্টিক নিয়ে হৃদয় এগিয়ে আসে। আবিরকে কয়েক সেকেন্ড পিটিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, শালাকে আগে মেরে দিই। ওর জন্য আমি বাড়ি থেকে বিতাড়িত হয়েছি, ওর জন্যই আমাকে সবাই তাড়িয়ে দিয়েছে। আমাকে অনেক জোরে চড় মারছিল ভাই, হাসপাতালে যেতে হয়েছে। তোর মতো কুকুরকে বাড়ি থেকে কেন বের করেছিল? তোকে সেখানেই মেরে ফেললে অনেক বেশি খুশি হতাম, শালা জানোয়ার। মিষ্টি কথাটায় হৃদয়ের দিকে তাকিয়ে বলল। হৃদয় সাথে সাথে মিষ্টির কাছে এসে গালে একটা চড় দিল। চড় দিয়ে গালি দিতে দিতে হৃদয় বলে, সেদিন রাতে তোকে মেরে ফেললেই ভালো হতো। কেন সেদিন তোকে মারিনি জানিস? মারলে তুই এতদিন যে কষ্টগুলো পেয়েছিস সেগুলো পাইতি না। তোর মতো জানোয়ার আমাকে মারতেও পারবে না। ভাবিস না তোরা সবাই বেঁচে থাকবি। কোনো একদিন এমন একজন আসবে তোদের সবাইকে মারবে। কে মারবে? তোর নাগর আছে আমাদের মারবে? পুরো দুনিয়া আমাদের ভয়ে কাঁপবে, বুঝেছিস? ওই মনে আছে সেই দিনের কথা? তোর কি ভয় নেই? হ্যাঁ বল। হৃদয় কথাটা বলে মিষ্টির গাল দুটোকে টিপে ধরে এক হাতের আঙুলগুলো দিয়ে। মিষ্টি ব্যথায় কাতরাতে থাকে। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। রাব্বি চেয়ারে বসে ছেলেগুলোর কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। বেশ ভালোই লাগছে রাব্বির। কতজনকেই তো মেরেছে, কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। মারার আগে কষ্ট দিয়ে মারার গল্পটা বেশ জমেছে, আর রাব্বি তা বেশ ভালোই এনজয় করছে। মিষ্টি মনে করবার চেষ্টা করে সেদিন রাতে কি হয়েছিল। ওর বাবা চলে যাওয়ার পর ওর মা হৃদয়দের বাড়িতে কাজ করত। মিষ্টির মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মিষ্টির মা অনেকগুলো টাকা পেত হৃদয়দের কাছে। সেদিন রাতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। হার্টের সমস্যা থাকায় মিষ্টির মা বিছানা থেকে উঠতে পারছিল না। টাকাটারও খুব প্রয়োজন ছিল। ওর মা মিষ্টিকে ডাকে, মা যা তো,
সাহেবদের বাড়িতে টাকা পাবো কিছু, যাইয়া নিয়ে আয়, চাইলেই দিব। কিন্তু ওনারা বাড়িতে নাই, হৃদয় বাবা বাড়িতে আছে। ভালো পোলা, টেহা চাইলেই দিয়ে দিব। সন্ধ্যা হইতেছে, বৃষ্টি পড়তেছে, সাবধানে যাইস। মিষ্টি সেদিন সন্ধ্যায় নেহাদের বাড়িতে যায়। পুরো বাড়ি ফাঁকা ছিল। হৃদয়কে দেখে ড্রয়িং রুমে বসে বসে একা একা ড্রিঙ্ক করছে। এক বোতল মদ শেষ করে যখন আরেক বোতলে হাত দেবে তখনই সামনে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কালো জামার মধ্যে থেকে মেয়েটার সৌন্দর্য বেশ প্রকাশিত হচ্ছে। মাথায় ভেজা ওড়না, জামাটাও আধ ভেজা হয়ে গেছে। হৃদয়ের মাঝে থাকা পশুটা যেন হঠাৎ করে জেগে উঠল। হৃদয় প্রশ্ন করল, কে তুমি, কাকে চাই? আমি রহিমার মাইয়া মিষ্টি। আপনাদের বাড়িতে আমার মা কাম করে। মা অসুস্থ হইয়া পড়ছে, টাকা পায়, তাই লইতে আইছি। টাকাগুলো দেন, চইলা যাই। ও, টাকা নিবা? আচ্ছা, আসো আমার সাথে। টাকা আমার ঘরে আছে, আমি আর নিচে আসবো না। টাকা নিয়ে তুমি চলে যেও। মিষ্টি হৃদয়ের পিছনে পিছনে যায়। পুরো বাড়িতে হৃদয় ছাড়ার কেউ নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। একজন নেশা অবস্থায় আছে, আরেকজন সামান্য ভয় নিয়ে এগিয়ে যাচ্ছে। হৃদয়ও রুমে গিয়ে দাঁড়ায়। মিষ্টিও রুমে আসে। মিষ্টি ঘরে প্রবেশ করতেই হৃদয় দরজা আটকে দেয়। মিষ্টি ভয়ে ভয়ে প্রশ্ন করে, আপনি দরজা আটকাইলেন কেন? আমি বাড়িতে যাইব। টাকা নেবা না? না, আমার টাকা লাগবে না। কিন্তু আমার তো লাগবে, তোকে চল। কথাটা বলেই হৃদয় মিষ্টির কাছে যায়। মিষ্টি কান্না করতে শুরু করে দেয়। মিষ্টির গাল জোড়াতে চড় বসিয়ে দেয় হৃদয়। মিষ্টি বিছানায় গিয়ে পড়ে। হৃদয় আর দেরি করে না, মিষ্টির উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর গা থেকে সবগুলো কাপড় হিংস্র বাঘের মতো টেনে ছিঁড়ে দিতে শুরু করলো। তারপর সবকিছু নীরব নিস্তব্ধ। কেবল বাইরে থেকে কুকুরের ডাকের শব্দ শোনা যাচ্ছে। রাত তখন 10টা বাজে। হৃদয়ের মানিব্যাগ থেকে অনেক টাকা বের করে মিষ্টির গায়ের উপরে ছুঁড়ে মারে। মিষ্টির গায়ে কোনো পোশাক নেই বললেই চলে। আদোচেরা পোশাক পরে টাকাগুলো সেখানেই রেখে মিষ্টি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়। হৃদয় যেন যুদ্ধে বিজয়ী হয়ে জয়ের হাসি দিতে দিতে বলে, আহ, কি শান্তিটাই না দিলি। শোন, কাউকে কিছু বলবি না, না হলে তোর মাকে গিয়ে খুন করে আসবো। আর শোন, টাকা লাগলে চলে আসিস। প্রয়োজনে এক রাত আমার সাথে থাকবি। যা বাড়ি যা। আজকে শান্তিতে ঘুমো দেবো রে। মিষ্টি কাঁদতে কাঁদতে বের হয়। নিজেকে যেন মেরে ফেলতে ইচ্ছে করছে ওর, কিন্তু মার ছোট বোনের কথা ভেবে মরেনি। তারপর থেকেই মিষ্টি হয়ে যায় বাজারের নামকরা প্রস্টিটিউট। বেশি দামে তাকে এক রাতের জন্য কিনতে অনেক বড় লোকই প্রস্তুত। অথচ সেই মানুষদের বাড়ির পাশে শত শত মানুষ না খেয়ে ঠিকঠাক মতো না থাকতে পেরে মারা যায়। আর সেই বড়লোক মানুষগুলোই মিষ্টিকে এক রাতে কাছে পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিতেও প্রস্তুত। মিষ্টির গা থেকে ওড়না খুলে দেয় শাওন। মিষ্টি হাত দুটো দিয়ে বুক ঢেকে নেয়। সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। হৃদয় মিষ্টির দিকে তাকিয়ে এগিয়ে যায়। রাব্বি বলে, আরে ভাই, তোরা আবার কি শুরু করলি বলতো? তবে তোদের ড্রামা কিন্তু আমার খুব ভালো লাগছে, মজাও পাচ্ছি। কিন্তু এখন এসব থামা। মিষ্টিকে নিয়ে পরে মিষ্টি মুখ করা যাবে, বুঝেছিস? আগে যাকে মারার জন্য এনেছিস তাকেই মেরে নি। ছোটন, যা, বেটাকে একটা গুলিতেই মেরে লাশটা বাইরে ফেলে দিয়ে আয়, যা। ওকে মারবেন না প্লিজ, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। চুপ কর তুই, আগে চান্দুকে মেরে ফেলি, তারপর তোর কথা শুনবো। ভাই ভাই ভাই, আমি মারবো ওকে। আমার নেহাকে নিয়ে নিয়েছে ও। না, আমি মারবো না, ওর জন্য আমি বাড়ি ছাড়া। না ভাই, আমি মারবো। আমাকে মেরে সে হাসপাতালে পাঠিয়েছিল। আমি মারি, ওর জন্য এ কয়েকদিন মিষ্টির সাথে রোমান্স করা হয়নি। দে মেশিনটা দে আমাকে। রাব্বি ওদের কাজ দেখে জোরে জোরে হাসতে থাকে। রাব্বি আরও একটা বিয়ারের বোতল মুখে নিয়ে এক চুমুকে শেষ করে দিল। এই ছেলেগুলোর কাজ দেখে রাব্বি সহ ওর সাথে থাকা ছেলেগুলোও হাসতে থাকে। ছোটন বলে, ভাই আপনি কাদের কাজে নিয়েছেন? এরা তো এক একটা উন্মাদ, আপনার থেকেও বড় মাইন্ড গেমার।
দেখতে থাক ওরা কি করে। মজা পাচ্ছিস না? হ্যাঁ ভাই মজা লাগছে। শাওন আর জিসানেরা আবিরকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু রাব্বি ভাবতে থাকে এ কেমন ছেলে যাকে মারার জন্য সবাই এত উতলা, তাকে কিনা একবারও দেখবো না। রাব্বি বসা থেকে উঠে দাঁড়ালো। আবির মাটিতে পড়ে আছে। রাব্বি শাওনকে থামায়। রাব্বি ওদের সামনে এসে দাঁড়ালো, ছোটনকে ডাক দিয়ে বলল, আবিরকে ওঠা, সোজা করে বসা। কেন ভাই, কি হলো? আমি মালটাকে একটু দেখব। তোরা কেন এত উত্তেজিত ওকে মারার জন্য? দেখতে তো হবেই, তাই না? আর তাছাড়া আমি এই অবধি যাদেরকে মেরেছি কোনো মজা পাইনি, জানিস তো। গিয়েছি, ট্রিগারে চাপ দিয়েছি, আর সে সোজা উপরে, তারপর সোজা বাসায় চলে এসেছি। কিন্তু আজকে প্রথমবার আবিরকে মারতে এসে কাহিনীতে অনেক মজা পেলাম। সত্যি বস, তোদের ফ্যান হয়ে গেলাম। তাই দেখতে হবে তোরা কাকে মারবি। যার জন্য আমি এত মজা পেলাম তাকে কি না দেখলে হয়? ভাই ওকে দেখলে আপনি হাসবেন, বলবেন এই ছেলেকে আমরা মারতে আনছি। প্রথমে দেখে বলবেন এ পুরাই আবুল মার্কা ছেলে। তাই চাই না আপনি ওকে দেখে মারার কথাটাই ভুলে যান। বললাম না আমি দেখব। তোরা সবাই চলে আয় আমার পাশে। ছোটন, তুই আবিরের কাছে থাক, মুখ থেকে কাপড়টা সরিয়ে দে তো। আচ্ছা ভাই। সবার প্রথমে রাব্বি, তারপর শাওন, জিসান, হৃদয়রা দাঁড়িয়ে আছে। মিষ্টি সবার দিকে একবার করে তাকাচ্ছে, আবার আবিরের দিকে তাকাচ্ছে। মিষ্টি জানে আবিরের মুখ দেখার পরপরই তারা সবাই আবিরকে মেলে, এই জন্যই মিষ্টি দৌড়ে আসে। আবিরের পাশে ছোটনকে দাঁড়িয়ে থাকতে দেখে ছোটনকে জোরে একটা ধাক্কা দেয়। রাব্বি বলে, ওকে মারবেন না প্লিজ, ওর তো দোষ নেই, আমাকে মেরে ফেলুন। আমার জন্য তাকে কেন মারবেন? শাওন, মিষ্টিকে সরা ওখান থেকে। সরা 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 সরা, এখনই সরা। শাওন গিয়ে মিষ্টির চুল ধরে টেনে নিয়ে যায়। রাব্বি চেয়ারে গিয়ে বসে। আবিরের পাশে জিসানেরা এসে দাঁড়ালো। রাব্বি ছোটনকে ডাক দেয়। ছোটন আবিরের মুখ থেকে কাপড়টা খুলতে শুরু করে। জিসান বলল, ভাই আবিরের কপালে আমি গুলি করব। আচ্ছা, তোরা সবাই ওকে মারছিস, আমি খালি মুখটা দেখব। ছোটন কালো কাপড়ের দুই পাশের বাঁধন খুলতে থাকে। প্রায় 1 মিনিট পর বাঁধন খুলে ফেলল। মুখের উপর থেকে ছোটন ধীরে ধীরে কাপড়টা সরাতে থাকে। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। ঘাড় কাত করে আবির সামনের দিকে তাকিয়ে আছে। নাক অবধি কাপড় খুলে নিল ছোটন। এরপর এক ঝাটকায় পুরো মুখের কাপড়টাই সরিয়ে নিল। জিসান বলে উঠল, ভাই আমি আগে মারবো আবিরকে। না ভাই, আমি মারবো। ওইদিকে রাব্বি। ছোটন আবিরের মুখ থেকে কাপড় সরালো। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের মুখে হালকা খোঁচা দাড়ি, চুলগুলো লম্বা। শাওন আর জিসান আবিরকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক তখনই সবাই শুনতে পেল টেবিলের উপরে থাকা বিয়ারের কাঁচের বোতলগুলো মাটিতে পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দ সবাই শুনতে পায়। টেবিলের দিকে তাকায়, দেখে রাব্বি দৌড়ে আবিরের সামনে এসে হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে পড়ল। সবাই রাব্বির এমন আচরণ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাব্বিকে দেখে রাব্বির সাথে থাকা ছেলেগুলো রাব্বির পিছনে রাব্বির মতোই বসে পড়ল। হৃদয় বলল, ভাই আপনি এমন করছেন কেন? মনে হচ্ছে আপনি আবিরকে দেখে ভয় পেয়েছেন, আর সে যেন আপনার বস। কি হয়েছে ভাই? রাব্বি আমতা আমতা করে বলল, আগে কে ওর মাথায় বাড়ি মেরেছিল? সবাই রাব্বির দিকে তাকিয়ে আছে। রাব্বির এমন অবস্থা দেখে সবাই চুপচাপ হয়ে যায়। হৃদয় বলে, আমি মেরেছিলাম ওর মাথায় বাড়ি। না, আমি মেরেছিলাম। ঘরের চাবি কই? এনে, দরজা খুলে যদি পালাতে পারিস তাহলে বেঁচে গিয়েছিস, না হলে কিন্তু পারবি না। কিন্তু কেন ভাই? আপনি না ডর, আপনাকে না ভয় পায়, তাহলে কেন আপনি এমন আবুল মার্কা ছেলেকে দেখে ভয় পাচ্ছেন? রাব্বি কিছুই বলে না, হাত জোর করে আবিরের দিকে তাকিয়ে আছে। শাওন আর জিসান হাসতে হাসতে বলে, ভাই ভয় পেলেন? আপনি অভিনয় ভালোই পারেন ভাই, সমস্যা নেই, আমি ওকে মারছি। কথাটা বলেই জিসান এগিয়ে যায় আবিরের দিকে। আবিরের কাছে গিয়ে হকি স্টিক দিয়ে জোরে একটা বাড়ি দিতে যাবে, আবির সাথে সাথেই চেয়ার ভেঙে বসা থেকে উঠে দাঁড়ায়।
পাশে হৃদয় ছিল, ওর হাতে রব্বির পিস্তল। আবির এক নিমেষে পিস্তলটা কেড়ে নিয়ে জিশানের সোজায় তাক করে ট্রিগার চেপে দেয়। রক্ত ছিটকে রব্বির মুখে এসে পড়ে। জিশানের লাশটা কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তোরা ওকে চিনিস না, ও হলো হিংস্র খুনি মাস্তান নিলয়, যাকে পুরো দেশ খুঁজছে, যাকে সব গ্যাং লিডাররা চায়, যে কিনা মারতে চায় আরিয়ানকে, আর তোরা তাকেই ধরে এনেছিস। নিলয় মানে আদনান সাহেব এতদিন যার কথা বলে এসেছে এই আবিরই হলো নিলয়? কথাগুলো শাওনেরা সবাই একসাথে বলে ওঠে। হৃদয় দৌড়ে দরজার কাছে যায়। শাটারে তালা লাগানো, চাবি নেই কারোর কাছে। ভয়ে সবাই কাঁপতে থাকে। আবির কোনো কথা বলে না, কোমরে পিস্তলটা গুজে নিল। তারপর সোজা হেঁটে মিষ্টির কাছে যায়, মিষ্টিকে দুহাত দিয়ে ধরে দাঁড় করায়, চেয়ারের কাছে এনে চেয়ারের উপরে বসালো। টেবিলের উপরে সিগারেটের প্যাকেট দেখতে পায় আবির। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে দিয়ে রব্বির দিকে তাকায়। রব্বি দৌড়ে গিয়ে সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে আবারও একই জায়গায় গিয়ে বসে। মিষ্টি কেবল হাবার মতো তাকিয়ে আছে আবিরের দিকে। আবির সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, 10 জন মানুষ ভয় পেলে সে ডন হয় না, 10 জনকে মেরে মাটিতে ফেলে যে রেখে আসে সেই ডন। মিষ্টিকে প্রথম কে গায়ে হাত দিয়েছিল? ভাই ওই শালা হৃদয় প্রথম মিষ্টির সাথে খারাপ ব্যবহার করে। মিষ্টিকে কে বেশি গালি দিয়েছিল? ভাই শাওন সবচেয়ে বেশি মিষ্টিকে গালি দিয়েছে। নীলয় পিস্তল হাতে নেয়, কিছু দূর এগিয়ে গিয়ে ফয়সালের দিকে তাক করে গুলি করে। ফয়সালের বুকে গিয়ে গুলিটা লাগলো। ফয়সাল উড়ে গিয়ে জিশানের লাশের পাশে গিয়ে পড়ল। এতদিন সবাই শুনেছে নীলয় হিংস্র, আজ প্রথমবার সবাই নীলয়ের হিংস্র রূপটা দেখছে। শাওন দৌড়ে রব্বির কাছে যায়। রব্বির পিছনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, ভাই আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ভাই আমাকে বাঁচান। নিলয় যাকে মারে তাকে মেরেই ছাড়ে। পৃথিবীর কোনো শক্তি নেই, এমনকি নিলয় নিজেও তার সিদ্ধান্ত পাল্টাতে পারে না। তোকে পৃথিবীতে আনা হয়েছে আল্লাহর আদেশে, মাধ্যম ছিল তোর বাবা। তোকে উপরে পাঠানো হবে, এটা আল্লাহর আদেশ, তবে মাধ্যমটা তোর এই বাপের। ইউ আর ব্যাড, আই অ্যাম ইউর ড্যাড। কথাগুলো বলেই নীলয় এগিয়ে যায় শাওনের দিকে। শাওনের খুব কাছে যেতেই পিছন থেকে কে যেন নীলয়ের মাথায় জোরে একটা বাড়ি দিল। নীলয় ছিটকে ফ্লোরে বসে পড়ে। হাত থেকে পিস্তলটা ছিটকে যায় অনেকটা দূরে। যে মেরেছে সবাই তার দিকে তাকিয়ে আছে, সে হলো হৃদয়। হৃদয়ের হাতে লোহার রড, আর সে সেটা দিয়েই নিলয়কে পিছন থেকে মেরেছে। নিলয় উল্টে পড়ে রইল। হৃদয় নিলয়ের কাছে গিয়ে দাঁড়ায়। শাওনও দৌড়ে নিলয়ের কাছে এসে দাঁড়ালো। হৃদয় বলল, শালা পাতি মস্তান, আমাদেরকে মারবি তাই না? তোকে মেরে আমি হব ডন, আমাদেরকে আসছিস মারতে তাই না? কুত্তার বাচ্চা বহুত লাফাইছে, আর না, এবার আমি মারবো ওকে, রডটা দে। শাওন রড তুলে নিলয়ের মাথায় মারতে যাবে, সাথে সাথেই সবাই শুট করবার গুলির শব্দ শুনতে পেল। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় উঠে দাঁড়িয়ে পড়ছে, ডান হাতে পিস্তল, ডান পায়ের জুতো চেন কভার খোলা। শাওন উড়ে গিয়ে পড়ে কিছুটা দূরে। শিপন, মামন, তমালার হৃদয় রব্বির মতো বসে পড়ল। মিষ্টি জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, তোদের কিনা বলেছিলাম একজন আসবে যে তোদের সবাইকে মারবে, তখন পালানোর জন্য রাস্তাটাও পাবি না। দেখ সেটা সত্য হয়ে গেল। নে পালা এবার, দেখি কতদূর পালাতে পারিস। হৃদয় দৌড়ে আসে মিষ্টির কাছে। মিষ্টির পা ধরে বলতে থাকে, তুই আমার বোন লাগিস, আমাকে মাফ করে দে। আমি যা করেছি সব কিছুর জন্য মাফ করে দে প্লিজ। আমি কখনো আর আসবো না এখানে, আমি চলে যাব। আমাকে তুই বারণ কর, ও যেন আমাকে না মারে। সেই বারণ করলে আমি শুনবো, আমি তোকে মারবো না, কিন্তু সে যদি নিজেই তোকে মারে। নিলয় কথাটা বলে মিষ্টির দিকে পিস্তল বাড়িয়ে দেয়। মিষ্টি হৃদয়ের গালে চড় মারে, পা ছাড়িয়ে নিল। নিলয়ের কাছে এসে দাঁড়ালো। নিলয় মিষ্টির হাতে পিস্তলটা তুলে দিল। নিলয়ের হাতের সাহায্যে মিষ্টি পিস্তল তাক করলো হৃদয়ের দিকে। তারপর একটাই শব্দ, পরপর বাঁচার জন্য আত্মচিৎকার। হৃদয়ের পেটে পরপর দুটো গুলি গিয়ে লাগলো।
হৃদয় সেখানেই মারা যায়। নিলয় ওদেরকে মানে সিপন, তমান, মামুনকে মেরে ফেলে। নিলয় টেবিলের উপরে গিয়ে বসে, বিয়ারের বোতল থেকে বিয়ার এক চুম্বুকে শেষ করে মিষ্টির দিকে তাকায়। মিষ্টি দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। মিষ্টি কাঁদছে, প্রথমবার সে এত খুশি হয়েছে। আজ থেকে মিষ্টি মুক্ত, সে আর কারোর কথায় চলবে না, সে নিজের মতো করেই থাকবে। নিলয় মিষ্টিকে বলে, সেদিন বলেছিলি দূরে বসে লেস্কার দেই, কাছে এসে কেউ সহ্য করে না, সবটা নিজের মতো করতে হয়। আমি তোমার কাছে এসে সবটা করলাম, এগুলো বাইরে কেউ জানবে না। আর রাফিককে বলার দরকার নেই। আমি এসেছি, লাশগুলো মেন রাস্তার পাশে গোল করে রেখে দিবি, রক্ত দিয়ে মাঝখানে লিখে দে, নিলয় দা কেজিএফ ইজ ব্যাক। এখানে থাকা বাকিরা যারা আছে তারা বাদে যদি অন্য কেউ জানে, তাহলে এখানে থাকা সবাইকে আমি মেরে ফেলবো। আমি এসেছি এখানে মিশনের জন্য, সো আপাতত আমার গোপন থাকাটা খুব দরকার। আর মিষ্টি শোনো, কালকে তোমার কথার কোনো উত্তর দেয়নি কেন জানো? কারণ এমন একটা দিনের অপেক্ষাই করেছিলাম যেদিন কেবল উত্তর নয় বরং প্রশান্তিও থাকবে। চলো। নিলয় গোডাউন থেকে বের হয়, তালাতে গুলি করে তালা ভেঙে শাটার খুলে বের হলো। রাব্বিরাও নিজেদের মতো চলে গেল। মিষ্টির হাত ধরে নিলয় এগিয়ে যাচ্ছে। মিষ্টি এখন সম্পূর্ণ মুক্ত, সে চারিপাশে সাহসের দৃষ্টি দেখছে, আর সেই সাহসটা দিচ্ছে নিলয়। নিলয়ের পাশে হাঁটছে মিষ্টি, আর চারপাশে মাথা তুলে দেখছে। বহু দিন ধরে সে এইভাবে হাঁটেনি, মাথা নিচু করে হেঁটেছে লোকেদের ভয়ে। আজকে সে মাথা উঁচু করে হাঁটছে। মিষ্টির বাড়ির সামনে আসে নিলয়। দূরে পরীকে দেখতে পায় ওরা, দৌড়ে পরীর কাছে আসে। এখনও সে তখন থেকেই পড়ে আছে। নিলয় পরীকে কোলে তুলে নেয়, পরীদের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে নীলার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। কিছু ভালো লাগছে না ওর, কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। নেহা ভাবলো একবার আবিরকে ডেকে একটু গল্প করবে। ভাবতে ভাবতে এসে আবিরের রুমের সামনে আসলো। সে এসে দেখে আবিরের দরজা খোলা। নেহা আবিরের দরজায় উকি দেয়। আবিরকে সে কোথাও দেখতে পায় না। আবির কোথায়? দরজা খোলা আছে, সে কোথায় তাহলে? বাহিরে আছে? কিন্তু কেন? আমার মতো কি তারও অস্থির লাগছে? কই দেখি তো বাইরে গিয়ে। নেহা উঠানে আসে। বাড়ির সামনে সব জায়গাতে খুঁজলো আবিরকে, কিন্তু আবির কোথাও নেই। নেহা গাছের নিচে গিয়ে বসে। আকাশে চাঁদ উঠেছে বিশাল। নেহা চাঁদের দিকে তাকিয়ে আছে। শুনেছে চাঁদের দিকে তাকিয়ে নাকি নিজের অজান্তেই মনের সব কথা অনুভব করা যায়। নেহা ঠিক সেটাই অনুভব করছে, আর তার ভাবনাতে আবিরের চলাচল খুব বেশিভাবেই পরিলক্ষিত হচ্ছে। সে অকারণেই এখন আবিরকে নিয়ে ভাবছে, অনুভব করছে এমন জ্যোৎস্নাময় রাতের পরিবেশে আবিরের কাঁধে মাথা রেখে সে রাতের চাঁদ দেখছে। এদিকে আবির পরীকে নিয়ে মিষ্টির ঘরে আনলো। মিষ্টিকে পানি আনতে বলল। আবির পরীকে বিছানায় রাখে, মিষ্টি পানি আনে। আবির পরীর মুখে পানি ছিটে দিতেই পরী লাফিয়ে উঠে বলে, ভাইয়া ছাইড়া দে, আমারে ছাইড়া দে। আবির পরীকে ডাক দেয়। পরী তাকিয়ে দেখে আবির ওর সামনে বসে আছে, আর তার পাশে বসে আছে ওর আপা। পরী একবার আবিরকে জড়িয়ে ধরলো, তারপর মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, ওরা নেই, তোর ভাইয়াকে দেখে ওরা সবাই চলে গেছে, আর আসবে না। পরী কাঁদতে কাঁদতে মিষ্টির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আবির পরীর মাথায় হাত বুলিয়ে দেয়। মিষ্টি ঘর থেকে বের হয়। মিষ্টি পরীকে বালিশে রেখে বাইরে আসলো। আবির নামধারী নিলয় পিছনে না তাকিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। মিষ্টি দরজার কাছে দাঁড়িয়ে নিলয়ের চলে যাওয়া দেখছে। নিলয় মিষ্টিদের বাড়ি থেকে বের হলো। পকেটে হাত গুজে সে হাঁটছে আর মনে মনে ভাবছে, এই শহরটাকে আমি আমার মতো করে নিব। আমার পথে যে বাধা হবে তাকেই আমি মেরে ফেলবো। আবির নামধারী নিলয় মুচকি হাসতে হাসতে নেহাদের বাড়ির মধ্যে প্রবেশ করে। ভিতরে চলে আসবে তখনই চোখ আটকে যায় সবচাইতে সুন্দরী সুহাসিনী নেহা নামে মেয়েটার দিকে। আকাশের দিকে তাকিয়ে নেহা চাঁদ দেখছে আর মুচকি মুচকি হাসছে।
নিলয় নেহার পাশে গিয়ে বসলো। নেহা খেয়াল করেনি আবির নামধারী নিলয় এসেছে। নিলয় নেহার পাশে এসে বসে চাঁদের দিকে তাকালো। চারপাশটা যেন রোমান্টিকতায় ছোঁয়া। দুজন বিপরীত লিঙ্গের মানুষ নীরব পরিবেশে বসে জ্যোৎস্না বিলাস করছে। নীরবতা ভেঙে নিলয় বলে, খোলা আকাশ, চাঁদের আলো, সাথে এক প্যাকেট সিগারেট আর সমাপ্তহীন ভাবনাগুলো বুঝিয়ে দেয় সে একা। প্রিয় মানুষ হারিয়ে গেছে। জনাশূন্য রাস্তা, কোনো জ্যাম নেই। রাতের পরিবেশ, আকাশে বিশাল চাঁদ, চোখ দুটো সামনে রেখে গন্তব্যহীন হেঁটে চলা বুঝিয়ে দেয় সে হিমু তার রূপা আসবে না কখনো। কড়া চাঁদের আলো, নিস্তব্ধ পরিবেশে বিশাল আকাশের সঙ্গী চাঁদ, পাশাপাশি বসে চাঁদের আলো গায়ে মাকাটা কপতিদের বুঝিয়ে দেয় এটা রোমান্টিক সময়, প্রিয় মানুষ কাছে থাকার সময়, ভালোবাসা উপভোগ করার সময়। সবার জন্য আকাশ, সবার জন্য আকাশের চাঁদ। কেউ চাঁদের দিকে তাকিয়ে প্রিয় মানুষকে না পাওয়ার জন্য আফসোস করে, কষ্টগুলো অনুভব করে। কেউ বা হারিয়ে ফেলার বেদনায় আফসোস করে। কেউ বা রোমান্টিক কথার ছোঁয়াতে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে সারাটা রাত ভালোবেসে কাটাতে চায়। সবাই সব কিছু ভালোবাসতে চায়, তবে স্থানভেদ, সবার চাহিদা হয় ভিন্ন। বড় রেস্টুরেন্টে ভদ্রলোকের খাবার লিস্ট যখন হাতে ধরিয়ে দেয়, তখন দাম বেশি থাকা সত্ত্বেও ভদ্রতার প্রকাশের জন্য আমরা চামচ দিয়ে খাবার খাই। আবার রাস্তার পাশে খোলা রেস্টুরেন্টে বসে 2 টাকা সিংড়ার বদলে যদি 5 টাকার সমস্যা অফার করি, তখন যেন মনে হয় টাকা সব শেষ। সবাই সব কিছুই ভালোবাসে, কিন্তু স্থান ভেদ, চাহিদা হয় আলাদা। তুমি কিসের জন্য বসে চাঁদ দেখছো? শোনো, তোমাকে একটা কথাই বলি, তুমি সেটাই চাইবে যেটা তোমার আয়ত্তের মধ্যে আছে। আয়ত্তের বাইরে চাইতে গেলে হয় তুমি হারবে, না হয় হারাবে। তবে সব কিছু চাওয়ার জন্য সাহস দরকার। আসি। নিলয় বসা থেকে উঠে যাবে তখনই নেহা জোর গলায় বলে ওঠে, আমি তোমাকে চাই। তুমি আমার আয়ত্তের মধ্যেই আছো, আর তোমাকে চাওয়ার জন্য আমার সাহসও আছে। তোমাকে পাওয়ার জন্য নিজেকে হারাতেও প্রস্তুত আমি। নিলয় থেমে যায়। নেহার এমন কথা শুনে নিলয় ঠিক কি বলবে সে খুঁজতে থাকে। নিলয় জানে তার জীবনে কখনো ভালোবাসা নামক পাখিটা ধরা দেবে না, ধরতে চাইলেও থাকবে না। এটা সাময়িক। আর রোস্টার কখনো প্রেমে পড়ে না। রোস্টারের প্রেম তো কেবল রক্ত আর পিস্তলের গুলি। আবির, তুমি ভাবছো তুমি কাজের ছেলে আর আমি বড় লোক ঘরের মেয়ে, এজন্য আমাকে ভালোবাসা যাবে না, তাই না? তোমাকে সব কিছু দিয়ে দেবো, আমার নামে যা যা আছে সব দেব। হাসছো কেন তুমি? এমনি। তুমি প্রতিষ্ঠিত না হওয়া অবধি আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আমি অপেক্ষা করি না। কেন? সময় স্রোত, আর আবির কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এত কঠিন করে কথা কেন বলছো? তুমি আমার মতো পড়াশোনা করে বড় কিছু হবা। শুভরাত্রি। নিলয় আর দাঁড়ালো না নেহার সামনে। রুমে এসে সে দরজা আটকে দেয়। পায়ের জুতোর কভারের থেকে পিস্তলটা বের করে কিছু সময় সেটার দিকে তাকিয়ে রইল। এরপর আবির পিস্তলটি ব্যাগের মধ্যে রেখে দিয়ে শুয়ে পড়ল। মজার ব্যাপার হলো, নেহা অন্ধকারে নিলয়ের মাথার পিছন থেকে রক্ত পড়ছিল সেটা খেয়াল করেনি। নিলয় আর কিছু ভাবে না, রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে কয়েকটা বরফ নিয়ে মাথায় দেয়। আবির, দরজা খোলো। আবির, দরজাটা খোলো। নিলয় লাফিয়ে ওঠে। চিৎকারটা নেহার গলা থেকেই আসছে। নেহা নিলয়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নিলয় তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। নেহাকে দেখে বলল, কি হয়েছে ম্যাম? সরি ম্যাম, আমি তাড়াতাড়ি উঠতে। আব্বু তোমাকে ডাকছে। হৃদয় ভাইয়া, জিশান, মামুন, তমাল এরা খুন হয়েছে। রাস্তায় পাশে ওদের লাশ পড়ে আছে। টিভিতে দেখাচ্ছে চাচুরা এসেছে আব্বুকে থানায় নিয়ে যাওয়ার জন্য। কেন?
কারণ খুনগুলো নিলয় করেছে। টিভিতে দেখো, লাশগুলোর পাশে লেখা আছে রকস্টার ইজ ব্যাক। আব্বুকে সন্দেহ করছে সবাই, আব্বু তোমাকে ডাকছে। নিলয় আদনান সাহেবের রুমে যায়। নেহার ছোট চাচা কামাল সাহেব রুমে বসে আছে। কামাল সাহেব বলেন, ভাইজান, তোমার উপর সন্দেহ করেছে পুরো ফোর্স, তোমাকে থানায় যেতে হবে। কথাটা বলতেই কামাল সাহেবের ফোনে একটা ফোন আসে। রিসিভ করবার কয়েক মিনিট পর কামাল সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। কামাল সাহেব বলল, ভাইজান, আমার সেই অচেনা অফিসার তোমাকে বাঁচিয়ে দিল। সে শিওর ফোনটা নিলয় করেছে, আর এতে তোমার কোনো সংযোগ নেই। আসছি, সাবধানে থাকবে। নিলয় হয়তো তোমার সাথে দেখা করতে পারে, এটা আমার অফিসার বলেছে। কামাল সাহেব চলে গেল। আদনান সাহেব মুচকি হাসছে। উনি ওনার কম্পিউটারে নিলয়কে নিয়ে আবারও লিখতে বসেছে। আবির নামধারী নিলয় আদনান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আদনান সাহেব আবিরকে বলল, নিলয় এসে গেছে। সে ঠিকই আরিয়ানকে মারবে। এখন কেবল পুলিশ ফোর্স নয়, নিলয়কে খুঁজবে আরিয়ানের লোক। আবির, তুমি জানো নিলয় এই প্রথম কোনো ভালো কাজের জন্য কয়েকজনকে মেরেছে, আর এ অবধি যতজনকে নিলয় মেরেছে সবাই বড় ক্ষমতাধর লোক ছিল। ওদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নিলয় সব কিছু করেছে। যাদেরকে মেরেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে জেনেছি তারা সবাই খারাপ ছিল। তোমাকে টিচ করতো ভার্সিটিতে। মিষ্টির সাথে খারাপ ব্যবহার করেছে। আমি মিষ্টিকে প্রশ্ন করেছিলাম নিলয়কে সে দেখেছে কিনা। মিষ্টি যা বলল তার বর্ণনা শুনে আমি ছবি এঁকেছি। দেখবে, মাথায় হুড তোলা লম্বা টুপি, হাতে পিস্তল, মুখটা দেখাই যাচ্ছে না, সারা গায়ে লম্বা কালো কোট পরা। আরিয়ানকে নিলয় ঠিকই মারবে, কারণ নিলয় তার কমিটমেন্ট কখনো নষ্ট করে না। তোমাকে বললাম কেন কথাগুলো জানো? কারণ জিসান তোমাকে জানাতো। ভার্সিটিতে যাবে না? আমিও যাব, কারণ নুসু ম্যাম প্রতি মাসে এক্সামের পর গার্জিয়ানকে কল করে তোমাদের খাতা দেখান। আদনান সাহেব একটু হাসলেন। আবির রুম থেকে বের হয়। শফিক সাহেবকে দেখলো কয়েকজন লোক নিয়ে ড্রয়িং রুমে বসে কি যেন ভাবছে। তারপর আবির বাড়ি থেকে বেরিয়ে গেল। আবির রুমে এসে দরজা আটকে পায়চারি করতে থাকে। মাইন্ড গেমের শহরে সে এখন নিজেকে একনিষ্ঠ রাজা ভাবছে। আবির নামধারী নিলয় মুচকি মুচকি হাসছে। আজকে রেজাল্ট দেবে নুসু ম্যাম গতকালের পরীক্ষার জন্য। এই জন্য বিশাল হলরুমে সবাইকে ডেকেছে। স্বার্থে সব স্টুডেন্টসদের অভিভাবকেরাও আছে, কেবল নেই রিফাত সাহেব। আবির ক্লাসে এসে সবার শেষে গিয়ে বসলো। নিধি এসে আবিরের পাশে বসলো। জয়কে দেখা যাচ্ছে না। নিলয় প্রশ্ন করে, জয় কোথায়? সে আসেনি আজকে? না, ও কালকে থেকে বাসায় নেই। কি জানি ও কখন কি করে, সারাক্ষণ ফোনে কথা বলে। গার্লফ্রেন্ড আছে নাকি? না, জয় এসব একদমই পছন্দ করে না। ও অন্য কোনো কাজে বিজি থাকে। আসলে ও কখন কি করে ও ছাড়া কেউ কিছু জানে না। মানুষের একটা কম্পিউটার বেশি হয়ে যায়, আর ওর 3টে কম্পিউটার। সারাক্ষণ কম্পিউটার, ফোন এসব নিয়েই পড়ে থাকে। ও বুঝলাম, আমার মতো পড়াশোনা ফাঁকিবাজ। ঠিক বলেছ, বাট ও এক্সামে ভালো করে। আর শোনো, ক্লাস শেষে ওয়েট করবে। তোমার সাথে দরকার আছে। আচ্ছা। নুসু ম্যাম মাইকে কথা বলা শুরু করলেন। স্টুডেন্টসদের নিয়ে অনেক কথাই বললেন। এরপর অভিভাবকদের দায়িত্ব নিয়ে কিছু বললেন। যখন রেজাল্ট প্রকাশ করবে তখন নুসু ম্যাম কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। নীরবতা ভেঙে উনি বললেন, আমি কখনো ধারণাও করতে পারিনি এমনটা হবে বলে। আমার 10 বছরের চাকরির জীবনে এমনটা কখনো হয়নি। আমার সাবজেক্টে অবধি কেউ ফুল মার্কস পায়নি। ভালো স্টুডেন্ট অনেক দেখেছি, বড় জোর 48 পেয়েছে। কিন্তু এবার সবটা পাল্টে গেছে। এই প্রথমবার কেউ 50 মার্কস পেয়েছে, আর সে হলো ক্লাসের সবচাইতে অভদ্র, বেয়াদব আর চুপচাপ থাকা ছেলে আবির। নাম ঘোষণা করার সাথে সাথেই সব স্টুডেন্টসরা পিছনে তাকায়। আবির বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। আবির খেয়ালই করেনি ওর নাম ঘোষণা করা হয়েছে। নিধি আবিরকে ডাক দিল। আবির দাঁড়িয়ে যায়। নুসু ম্যাম ডাকে আবিরকে। নুসু ম্যামের কাছে গিয়ে দাঁড়ায়।
তোমাকে দেখেছিলাম তুমি কিছুই লিখছিলে না, তাহলে কিভাবে এত নাম্বার পেলে আর কখনোই বা লিখলে? আপনি যখন তাকাচ্ছিলেন না তখন লিখেছি। তুমি বলেছিলে ইংরেজি তুমি পারো না। এমনি বলেছিলাম, দেখছিলাম শিক্ষিত মানুষেরা মানুষ চিনতে কতটুক ভুল করে। আবির ক্লাসরুম থেকে বের হয়ে গেল। নেহা এখন বুঝে গিয়েছে আবির একটা রহস্যময়। সে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে। সে ইংরেজি পড়তে জানে, কিন্তু এতদিন সবার সামনে নিজেকে গোপন রেখেছে। কিন্তু কেন? প্রশ্নটা ওকেই করতে হবে। কিন্তু রহস্যময়রা কখনো কোনো প্রশ্নের সঠিক উত্তর দেয় না, উত্তরটা ঘুরিয়ে পেঁচিয়েই দেয়। আবির ক্লাসরুম থেকে বেরিয়ে দেখে আদনান সাহেব এসেছে। আদনান সাহেব নুসু ম্যামের সাথে দেখা করে ক্যাম্পাসে আসলো। আবির ক্যাম্পাসে বসে আছে। আদনান সাহেব নেহাকে নিয়ে চলে যাবেন ঠিক তখনই 15টা প্রাইভেট গাড়ি ভার্সিটিতে প্রবেশ করলো। পুরো ক্যাম্পাস যেন সেই দিকেই তাকিয়ে আছে। এতগুলো গাড়ি কখনো ভার্সিটিতে আসেনি। গাড়িগুলো আসার পর আরো 20টা বাইক ভার্সিটিতে প্রবেশ করলো। পুরো ক্যাম্পাস তখন গাড়িতে ভর্তি। ভার্সিটির বিপি সহ পুরো এলাকার সব বড় লেভেলের লোকেরা আসতে থাকে। একটা গাড়ি আদনান সাহেবের কাছে এসে থামলো। নেহা আদনান সাহেবের পাশেই দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একজন লোক নামলো। সে ছাতা মিলে দাঁড়িয়ে আরো কয়েকজন নামার জন্য দরজা খুলে দেয়। এবার যে গাড়ি থেকে নামলো সে হলো আরিয়ান, যাকে নিলয় মারতে এসেছে এই শহরে। আরিয়ানকে দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আরিয়ানের পাশে রাকিব এসে দাঁড়ালো। রাকিবের সাথে রব্বিও আছে। রব্বি নিলয়কে দেখিয়ে দিল রাকিবের কাছে এসে। রাকিব ইশারা করে নিলয়কে বলল, কাজটা যত তাড়াতাড়ি শেষ করো। আরিয়ান গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। পিছনে একজন লোক ছাতা ধরে আরিয়ানের সাথে এগিয়ে যাচ্ছে। আরিয়ান একটা সিগারেট জ্বালায়। ভার্সিটির সবটা যেন নীরব হয়ে আছে। দূর থেকে কেবল আরিয়ানকেই দেখা যাচ্ছে। আরিয়ান আদনান সাহেবের সামনে এসে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দিয়ে বলল, নিলয় কোথায়? নিলয়কে আমি চিনি না। বাবার বন্ধু রাফাত পাঠিয়েছে আমাকে মারতে। প্রথম দিন ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু নিলয় তখন ছিল আমার খুব কাছের, খুব সাধারণ একজন। এখানে আসার আগে সে আমাদের লোকেদেরকে পিটিয়ে এসেছে। প্রথম দিন ওকে পাত্তাই দিইনি আমি, তাই নিলয়কে দেখিনি। আমি জানি সে এসেছে, আর আপনিও সেটা জানেন। প্রথম দিন যদি নিলয়কে মারতাম তাহলে এত কিছু ভাবতে হতো না। রাকিবের থেকে জেনেছি নিলয় কোনো সাধারণ পাতি মাস্তান না। সে চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারে। ওকে আমার চাই, না হলে আপনাকে তুলে নিয়ে যাব আমি। দেখুন মিস্টার, আপনাকে আমি চিনি না, আর আমার বাবা একজন সাংবাদিক, লেখকও। উনি কারোর ব্যাপারে লিখতেই পারে, কিন্তু তার সাথে যে সম্পর্ক থাকবে এমন তো না। আমার বাবা কোনো মস্তানিকে সাপোর্ট করে না। সো নিলয়কে খুঁজতে চাইলে ওর জায়গায় গিয়ে খুঁজুন। আমার বাবাকে শুধু শুধু জ্বালাবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আরিয়ান সিগারেটে জোরে একটা টান দিল। তারপর সিগারেটটা ফেলে দিয়ে কোমর থেকে ছুরি বের করে ছাতা ধরে থাকা লোকটার পেটে চালান করে দেয়। সাথে সাথেই সবাই ভয়ে পিছিয়ে গেল। আরিয়ান ছুরিতে থাকা রক্তটা নিজের কোটে মুছে নিয়ে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে অনেক সুন্দর তো। নাম কি? নেহা। নাইস নেম, আরিয়ান প্লাস নেহা। ওয়াও, দারুণ কম্বিনেশন। শোনো নেহা, সবার সামনে আমার লোককে মারলাম, কেউ ভয় আমার কাছে আসবে না। সো তুমিও কিছু করতে পারবে না। প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ নেহা। সময় বুঝে তোমাকে আমার কাছে নিয়ে যাব। গুড বাই। আরিয়ান চলে যায়। সাথে ক্যাম্পাসে আসা প্রত্যেকটা গাড়িও চলে যায় এক এক করে। নিলয় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তখনও সব কিছু দেখছিল। নিলয়ের ফোনে কল আসে। নিলয় ফোন রিসিভ করেই আবির বলে, নিলয় আরিয়ানকে মারবে। কবে কখন মারবে সেটা একমাত্র নিলয় ডিসাইড করবে। নিলয় ফোনটা কেটে দেয়। আরিয়ানকে সময় মতো সে মারবেই। কিন্তু নিলয় যেমন সাধারণ কোনো মস্তান না, তেমনি আরিয়ানও কোনো সাধারণ কেউ না। আদনান সাহেব নেহাকে নিয়ে চলে যায়। নিলয় একা বসে আছে। পুরো ক্যাম্পাস আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। নিলয় চলে আসার জন্য বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক তখনই ভার্সিটির দপ্তরি এসে বলল, আপনার নাম আবির? নুসু ম্যাম আপনাকে ওনার অফিস রুমে ডাকছে।
নুসু ম্যাম আপনাকে ওনার অফিস রুমে ডেকেছে। আচ্ছা। আবির কাঁধে ব্যাগ ঝুলিয়ে নুসু ম্যামের রুমে যেতে থাকে। কিছু সময় পর নুসু ম্যামের রুমে এসে দরজার সামনে দাঁড়ালো। ওনার টেবিলের উপরে নেম প্লেটের নামটা বেশ ভালো করেই দেখা যাচ্ছে, ডক্টর নুসরত নুসু, সাইকোলজিস্ট। দরজার সামনে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে নুসু ম্যাম বললেন, ভেতরে এসো। আবির মাথা নিচু করে ভদ্র ছেলেদের মতো ম্যামের টেবিলের সামনে এসে দাঁড়ালো। বসো। না ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। বসো বলছি। জি। আবির চেয়ারে বসলো। চোখ দুটো নিচু করে টেবিলের দিকে তাকিয়ে আছে আবির। আবিরের মুখের দিকে চেয়ে আছে নুসু ম্যাম। এসি রুম, ঘরটার মধ্যে বেশ ঠান্ডা। নুসু ম্যাম বলল, আবির, তোমার কেন মনে হয় শিক্ষিত মানুষেরা সঠিকভাবে শিক্ষিত হয় না? তারা কেন মানুষ চিনতে ভুল করে? নুসু ম্যামের প্রশ্ন শুনে আবির মুচকি হাসলো। নুসু ম্যাম কপাল কুঁচকে তাকায় আবিরের দিকে। নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে আবিরের সামনে। তবে নুসু ম্যাম এখন ঠিক ভালো মতোই জানে আবির খুব জিনিয়াস একটা ছেলে। চুপচাপ থাকা মানুষগুলো একটু বেশি বুদ্ধিমান হয়। বেশি বকবক করা মানুষেরা কেবল বকবকই করতে জানে। কোনো মানুষই তো শিক্ষিত না যতক্ষণ না সে নিজের মাঝে অহংকার রাখে। আর মানুষ চেনা সহজ কোনো কাজ নয়। মানুষ সহজ কাউকে চিনতে পারে না, আবার কাউকে চেনাতে সাহায্যও করে না। শিক্ষিত মানুষ নয়, বরং সব পর্যায়ের মানুষ অহংকার করে থাকে। আল্লাহ নবী সুলাইমানও অহংকার করেছিল। আল্লাহ তাকে জেলে বানিয়ে নদীতে মাছ ধরিয়েছিল অহংকারের জন্য। এই কারণে অহংকার থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে শিক্ষিত হতে পারবেন। আমাদের সমাজে শিক্ষিত মানুষ হলো তারা যারা MBBS BSc পাশ করা লোকজন। মজার ব্যাপার হলো এই সব ডিগ্রি অর্জিত মানুষেরা গাড়িতে বসে খাবার খেতে খেতে যায়, আর রাস্তায় সে খাবারের প্যাকেট ফেলে দিয়ে এসিওয়ালা রুমে বসে পত্রিকা পড়ে। দেশে আবর্জনা বেরিয়ে যাওয়াতে জনজীবন বেঁচে থাকাটা ক্ষুণ্ণ হয়ে গেছে। তখন সেই পত্রিকা পড়া ব্যক্তিগুলো মনে মনে বলে, দেশের এই অবস্থা হচ্ছে শুধুমাত্র ননসেন্স মার্কেট লোকদের জন্য। কেন যে এমন করে? কিন্তু ওরা জানে না রাস্তার পাশে বস্তিতে রেল লাইনে থাকা মানুষগুলো ওই রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো তুলে ডাস্টবিনে ফেলে রাখে। এবার আপনিই বলুন, মানুষ কিভাবে চিনবেন? এসি রুমে বসে থাকা মানুষগুলোকে চিনবেন, নাকি পড়ে থাকা মানুষগুলোকে চিনে চলবেন? মানুষ সহজে চেনা যায় না ম্যাম। চিনতে হলে সে মানুষের সাথে কথা বলতে হয়, থাকতে হয়। আসি ম্যাম। আবির বসা থেকে উঠে চলে গেল। নুসু ম্যাম আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নুসু ম্যাম আবিরকে ডেকেছিল। এক্সামে এত ভালো নাম্বার পাওয়ার পরেও সে কেন ইংরেজি জানে না সেটা প্রকাশ করলো না। কিন্তু কেন জানি না নুসু ম্যাম আবিরের প্রতি উইক হয়ে যাচ্ছে, যেন নিজের সন্তানের মতো আবিরকে ভালোবেসে ফেলছে নুসু ম্যাম। নিলয় নেহাদের বাড়ির মধ্যে সেই ফুল গাছটার নিচে বসে আছে। পরি আসলো আবিরের কাছে। পরি এসে দাঁড়াতেই ওর ফোনে একটা মেসেজের টিউন বেজে ওঠে। পরির দিকে তাকিয়ে দেখে ওর হাতে ছোট্ট একটা ব্যাগ রাখা। নিলয় জিজ্ঞাসা করে, কি রে, তোর হাতে কিসের ব্যাগ? জানি না ভাইজান, আমি আইতেছিলাম, একটা বাইক আইসা আমার সামনে দাঁড়াইলো। মাথায় ইয়া বড় হেলমেট, গায়ে কালো জামা, হাতে কালো মোজা। আমার ডাইকা কয়, তোর নাম পরি তাই না? আমি কইলাম আপনি কে? আমার কিছু না কইয়া এই ব্যাগটা আমার হাতে দিয়ে কয় আবিরকে দিবি। আমি তাই নিয়ে আনছি। ও আচ্ছা, তুই ভিতরে যা, আমি দেখি কি আছে। নিলয় ব্যাগটা খুলল। ছোট্ট একটা খাম, খামের উপরে লেখা, শুনেছিলাম পিস্তলের গুলি, আর নিলয় কখনো পিছন ফিরে তাকায় না। কিন্তু আর কিছুই লেখা নেই। নিলয় তাড়াতাড়ি খামটাকে ছিঁড়ে ফেলল। সেখানে 3টে ছবি রাখা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নিলয় রাব্বি মিষ্টি রাব্বির গোডাউন থেকে বের হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিলয় আর মিষ্টি হেঁটে চলে যাচ্ছে। নিলয় ছবিগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। মনে মনে বলল, এটা আমাদের কেউ করেছে, হয়তো ছোট কোনো গ্যাংয়ের কাজ। নিলয় ফোন বের করে। লক খুলতে একটু আগে আসা বার্তাটা ওর চোখের সামনে পড়ল।
আর সেটা একটা ভিডিও ক্লিপ। নিলয় প্লে করে। ভাই, ও আমাকে তুলে নিয়ে এসেছে। আমাকে। রব্বির কপালে গুলি লেগেছে। রব্বি সেখানেই মারা যায়। রব্বি চেয়ারে বসে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। হঠাৎ ভিডিওর সামনে একটা টিউবলাইটের আলো জ্বলে ওঠে। আলোর সামনে একটা কালো কোট পরা মুখ ঢাকা একজন ব্যক্তি দাঁড়ালো। সে বলল, হ্যালো নিলয়, ভাবছো আমি কে? ছবি আর ভিডিওটা আমিই পাঠিয়েছি। আমি কে সেটা বের করার চেষ্টা করবে না, খুঁজেও পাবে না। তবে একটা সাজেশন দিই তোমাকে, তোমার কোনো পুরনো শত্রু বা ছোট গ্যাংয়ের কেউ আমি না। এই শহরের রাকিব, রব্বি আর আমি ছাড়া আমাকে কেউই চেনে না। রব্বি তো চলে গেল, এখন আমি আর রাকিব জানি। আমি কিন্তু তোমার শত্রু না। বিষ্ণু নামে পুলিশের সাথে তোমার ঝামেলা হয়েছিল মনে আছে? আমি ওকেও মেরে ফেলেছি একটু আগে। ওর লাশটার পাশে লিখে দিয়েছি, রোস্টার ইজ ব্যাক। আমাকে তুমি চিনবে না, চেনার কথাও না। পিস্তলের গুলি, নিলয় আর আমি কখনো পিছনে ফিরে তাকাই না। টাটা মিস্টার রোস্টার। ও আরেকটা কথা, আরিয়ানের বাবা কিন্তু বেঁচে আছে, আর সে তোমাকে অন্ধকার জগতে বেশি খুঁজছে। ভিডিওটিও আর নেই। এই শহরে অচেনা কেউ একজন তাকে চিনে ফেলেছে। ভয়েসটাও পরিচিত কারো না। আদেও একটা ছেলে নাকি মেয়ে সেটা বোঝা যাচ্ছে না। অ্যাপ দিয়ে ভয়েসটা চেঞ্জ করে কি ভিডিও পাঠিয়েছে? তার মানে নিলয়কে সে খুব কাছে থেকেই চেনে। হয়তো নিলয়ের সাথে সে কথাও বলেছে সামনে এসে, সেজন্য ভয়েস চেঞ্জ করে দিয়েছে। কিন্তু কে? রহস্য ক্রমশ বেড়েই চলেছে। কতগুলো প্রশ্ন নিলয়ের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোটারই সে খুঁজে পাচ্ছে না। তুমি এখানে বসে আছো, তোমাকে খুঁজছি আমি। নেহা এসে নিলয়ের পাশে বসতে বসতে কথাটা বলল। নিলয় আজকে বসা থেকে উঠল না। সে নেহার দিকে তাকালো। নেহা আজকেও হালকা সেজেছে। নিলয় চোখ সরিয়ে নিল। নেহা এটা দেখে মুচকি হাসলো। নিলয় বলল, এমনিতে বসে আছি। তুমি এক্সামে 50 পেয়েছো, আমাকে মিথ্যে বলেছিলে। তুমি ইংরেজি জানো না, কেন বলেছিলে এমন? এমনিতে। আবির, আমার বাবার লেখার বই তোমার কাছে কেন? নিলয় চমকে নেহার দিকে তাকায়। নিলয় মনে মনে ভাবে, তবে কি নেহাই আমাকে ছবি আর ভিডিওগুলো পাঠিয়েছিল? সে সব জেনে গিয়েছে তাই, নাকি অন্য কেউ? নিলয় বলল, আসলে বইটা আমি রাস্তায় কুড়িয়ে পাই। বইয়ের লেখাগুলো ছিল দারুণ, আর নিলয় নামের ব্যক্তিটার কাজগুলো অনেক পছন্দ হতো আমার, তাই পড়ার জন্য রেখে দিয়েছিলাম। কি বললা? নিলয়ের কাজ? ও তো খুনি, মস্তান। কেন, সে আবার কি করলো? ওরকম মানুষ আমার পছন্দ না। আমার পছন্দ ঠিক তোমার মতো একজনকে, যে চুপচাপ থাকে, মারামারিতে জড়ায় না, ঝামেলা এড়িয়ে চলে। কেউ কিছু বললে ভদ্রভাবে তার প্রতিবাদ করে। ও আচ্ছা, যদি এমন হয়, একদিন হঠাৎ নিলয় আসলো তোমার সামনে, কারণ তোমার আব্বু তো নিলয়কে নিয়ে লিখছে, সেজন্য তোমার আব্বুর সাথে দেখা করতে আসলো, আর এসে দেখে আরিয়ান তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। তখন নিলয় যদি তোমাকে বাঁচায়, তখন কি করবা? নিলয়কে পছন্দ করা শুরু করবা? আমি তো ভীতু, আমি তো কখনো ঝামেলাতেই যাব না। ধুর গাধা, এমনটা কখনো হবে না। আর শোনো, ভীতু হলেও ভালোবাসার মানুষটাকে সামনে কেউ অপমানিত হতে দেখতে পারে না, বুঝলা? আর তুমি মোটেও ভীতু নও, একটু গম্ভীর। তবুও তোমাকে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। নিলয় মুচকি হাসলো। নেহার এমন কথা শুনে নিলয় নিজেই অবাক হচ্ছে আর মুচকি হাসছে। আবির প্রশ্ন করল, আচ্ছা, তোমার বড় চাচুকে দেখছি না, কোথায় উনি? ওনার ছেলে হৃদয়কে নিলয় মেরে ফেলছে, তবুও তিনি চুপ করে আছেন কেন? উনি ঠিকই নিলয়কে খুঁজছে, তবে ছোট চাচুর স্পেশাল রহস্যময় অফিসারের জন্য পারছে না। তুমি জানো সেই অফিসারটাকে? না, ছোট চাচুকে দেখেছিলাম, কেবল কোডের সাহায্যে কী সব কথা বলছিল। তুমি দেখো, নিলয় ঠিক ধরা পড়বে। নিলয় না একটা ভীতু, সে তো শুনেছি সবার সামনেই খুন করে বেড়াতো, লোকটাকে ভয় পেত। তাহলে এখন কেন আড়াল থেকে খুন করছে?
তবে খারাপ লোকেদের মারছে। এখানে এসে আব্বুর কাছে একটু আগে ফোন এসেছিল, বিষ্ণু নামের এক অফিসারকে নিলয় মেরে লাশের পাশে লিখে রেখেছে রকস্টার ইজ ব্যাক, কিন্তু সবার সামনে আসছে না, ভীতু একটা। সবাই তাকে দেখে ভয় পাবে, এই জন্য আসছে না। চুপ থাকো তো, সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা চলো থানায়, যে বলি আমি নিলয়। কি তুমি হবে নিলয়? বলছি কারোর দিকে চোখ তুলে তাকানোর মতো যার সাহস নেই সে হবে নিলয়। সত্যি আবির তুমি হাসালে। নেহা হাসছে, পাশে বসে থাকা নিলয় নিজেও হাসছে। নেহার কথাগুলো শুনে নিলয় শিওর হয় ভিডিওর ক্লিপটা পাঠানোর আগাতে নেহা না, তাহলে কে হতে পারে? নিলয় বসা থেকে উঠল, নেহা পিছন থেকে নিলয়ের হাত ধরে। নেহা বলে, আবির আমি তোমাকে আমার করে চাই, কেন তুমি বোঝো না? আমি তোমাকে চাই না। কিন্তু আমি তো চাই। আমার সাথে থাকলে আমাকে সহ্য করতে পারবে না। মানে? না মানে আমি বোরিং, বিরক্তকর, অসহ্যকর ছেলে তো, তাই আমি চাই না আমার কোনো দুর্বলতা থাকুক। সত্যি তুমি আমাকে চাও না? না। সত্যি চাও না? না, চাই না। আমার কিছু হলে তোমার কিচ্ছু যায় আসে না, কি তাই তো? বেশ, যাও তুমি থাকো তোমার মতো করে। নেহা কথাটা বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। নেহা বাড়ি থেকে বের হতেই কয়েকটা লোক ওর পিছু নিল, আর এই লোকগুলো হলো আরিয়ানের। কারণ আরিয়ান আদনান সাহেবের বাড়ির সামনে ওর লোক রেখে দিয়েছে, কারণ আরিয়ান ধরেই নিয়েছে নিলয় আদনান সাহেবের সাথে দেখা করবেই, আর সেই জন্যই সে লোক রেখেছে। নেহা হাঁটছে, পিছনে 4 জন লোক, মাহিদ, শুভ, সৌরভ, হাসিম। শুভ ফোন করলো আরিয়ানের কাছে। ভাই আদনান সাংবাদিকের মেয়ে বাড়ি থেকে বের হয়েছে, একলা তুলে নিয়ে আসবো। সত্যি? এখনই তুলে নিয়ে আই, তবে কেউ যেন জানতে না পারে। নিলয় উঠানে দাঁড়িয়ে আছে। নেহা বাইরে গিয়েছে অনেকটা সময় হলো। নিলয় বসে থাকার এক পর্যায়ে দেখতে পায় আদনান সাহেব চিন্তিত অবস্থায় বের হচ্ছে বাড়ি থেকে। নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে স্যার? নেহা কোথায়? ওর ফোন অফ পাচ্ছি, চিন্তা হচ্ছে খুব। বিকাল থেকে বাড়ির সামনে কয়েকজন অচেনা ছেলেকে ঘুরতে দেখেছি, কিন্তু তারা কে জানি না, হতে পারে তারা আরিয়ানের লোক। আমি নেহাকে খুঁজতে যাচ্ছি। স্যার আপনি বাসায় থাকুন, আমি নিয়া ম্যামকে নিয়ে আসছি। ও গিয়েছে মিষ্টিদের বাড়িতে, আপনি চিন্তা করবেন না, আপনি ভিতরে আসুন। নিলয় আদনান সাহেবের হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। আদনান সাহেবের রুমে বসে আবির বাইরে থেকে দরজা আটকে দেয়, তারপর নিজের রুমে আসে। একটা রুমাল পকেটে নেয়, কালো একটা টি শার্ট আর জুতোর সাথে পিস্তলটা নিয়ে নিলয় ঘর থেকে বের হয়। উঠানে এসে নেহার গাড়ি দেখতে পেল। নিলয় নেহার গাড়ির কাঁচ ভেঙে দরজার লক খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসে, তারপর গাড়ি স্টার্ট করে বাড়ি থেকে বের হয়। মনে মনে আবির নামধারী নিলয় কথাগুলো ভাবছিল আর নিজেকে বোঝাচ্ছিল। আবির কাজের লোক, সে কেন আমাকে ভালোবাসবে আর আমিও কেন ভালোবাসবো? কিন্তু মন তো লজিক শুনছে না। আবিরের কথা ভাবতে আমার ভালো লাগে, কেন সে এটা বোঝে না? কেন এমন করে? করুক, সে এমন করুক, আমি কখনো আর বাড়ি ফিরবো না, কখনো চালাবো না ওকে। কিভাবে নিজেকে? সুন্দরী বড়লোক মেয়ে প্রপোজ করছে, তাই ভাব নিয়ে ফিরিয়ে দেবে? দেখবো আমিও, আমার কিছু হলে বজ্জাত আবিরের কি হয়। কথাগুলো ভাবতে ভাবতে ও নিজের বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলো। এতক্ষণ খেয়াল করেনি ওর পিছনে 4 জন ছেলে আসছিল। ভাবনা থেকে ফিরেই নেহা বুঝতে পারে ওর পিছনে কেউ আছে। নেহা ভাবে আবির এতক্ষণ ওর পিছনে পিছনে আসছে, তাই নেহা সেদিকে না তাকিয়ে বলে, তুমি এসেছো? কেন এসেছো? একটু আগেই তো বললে আমার কিছু হলে তোমার কিছুই হবে না, এখন কি করতে এসেছো? চলে। নেহা ঘুরে তাকায়, দেখে 4 জন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। নেহার কথাগুলো শুনে জোরে জোরে হাসতে থাকে। নেহা বলে, তোমরা কে? আমার পিছু কেন নিয়েছো? শুভ হাসতে হাসতে পকেট থেকে একটা রুমাল বের করে নেহার মুখের সামনে ধরে। নেহা নিঃশ্বাস নিতেই অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে একটা গাড়ি এসে থামে শুভর পাশে। শুভ আর সৌরভ নেহাকে গাড়িতে তুলল। গাড়ি চলছে।
নেহা সৌরভের কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ কিছুটা দূরে আসার পর সৌরভ নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। কিছু সময় নেহার পিঠ আর বাহুডোরের উপরে ঘোরাতে থাকলো। এরপর আস্তে আস্তে হাতটা নেহার বুকের দিকে অগ্রসর করছে। সৌরভ এক অচেনা আনন্দে উল্লাদুদায় ভেসে যাচ্ছে। নেহার সতীত্বের খুব কাছে সৌরভের হাত আসতেই নেহার জ্ঞান ফিরল। নেহা চিৎকার দিয়ে ওঠে, সাথে সাথেই শুভ নেহার মুখ চেপে ধরে। তবে কোনো রকমে নেহা মুখের ওপর থেকে সৌরভের হাত ছাড়িয়ে বলে, আমাকে ছেড়ে দাও। তোমরা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ কর, চুপচাপ বসে থাক। চিৎকার করলে এখানেই মেরে ফেলে দিয়ে যাব। ভাই এভাবে হবে না, মুখে টেপ মেরে দেন, আমি 2 হাত বেঁধে দিচ্ছি। শুভ নেহার মুখের ওপরে টেপ লাগিয়ে দেয়। সৌরভ হাত দুটো বেঁধে দিয়ে শুভকে বলল, ভাই ওকে আমি ধরে রেখেছি, আপনি চিন্তা করবেন না। কথাটা বলে সৌরভ আরেকটা হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরে। নেহার কিছুটা খোলা চুলগুলো গাড়ি চালানোর প্রতিরোধ বাতাসে সৌরভের মুখের উপরে এসে পড়ছে। সৌরভ নেহার মুখের দিকে তাকায়। নেহার অনবদ্য সৌন্দর্য যেন সৌরভকে আকৃষ্ট করছে। সে নেহার দিকে আবেদনময় হিংস্র দৃষ্টিতে তাকায়। শক্ত করে জড়িয়ে টেনে নিল নিজের দিকে। এরপর আগের মতোই ডান হাত ঘোরাতে ঘোরাতে নেহার উচ্ছ্বাসিত অঙ্গের কাছে যেয়ে থেমে যায় সৌরভ। সৌরভ চালাকি করে নেহার ওড়নাটা কিছুটা খুলে দেয়। নেহা নিজেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে, কিন্তু হাত আর মুখ বাঁধা থাকায় একটু নড়ে বসা আর গুংড়িয়ে শব্দ করা ছাড়া আর কিছুই করতে পারছে না। সৌরভ আর দেরি করে না। নিজেকে অনেকক্ষণ আটকে রেখেছে এমন এক অপার্থিব উন্মোচিত লোভার্ত খাবারের থেকে। সে আর দেরি করবে না। কোনো রকম চিন্তা ছাড়াই যখনই নেহার সেই কোমল জায়গায় হাত দিবে তখনই গাড়িটা খুব জোরে ব্রেক করে। সৌরভ কিছুটা হুমড়ি খেয়ে পড়ল সামনে।